হ্যালো, গুড ইভিনিং। শুনতে পাচ্ছিস? Good evening, sir. Good evening, sir. আচ্ছা, আমরা আইসোমার পার্টটা পড়ছিলাম। তো আইসোমারের মধ্যে আমরা একটা পার্ট কমপ্লিট করেছি, একটা পার্ট পড়িয়েছি। আজকে আর একটা পার্ট আমরা পড়াবো। আইসোমারের দুটো পার্ট আছে। চল স্টার্ট করি। প্রথমেই দেখ যে আমরা যে ক্লাসিফিকেশনটার কথা বলেছিলাম সেখানে একটা বিষয় পরিষ্কার, সেটা হচ্ছে যে আইসোমারকে মেজর দুটো ক্লাসে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে কনস্টিটিউশনাল আইসোমার, যেটা অলরেডি উই হ্যাভ ডিসকাসড, যে তার স্ট্রাকচারে কিরকম চেঞ্জ, তার লিঙ্কেজে কিরকম চেঞ্জ ইত্যাদি। কিন্তু আরো একটা টাইপের আইসোমার আছে যেটা আজকে আমরা ডিসকাস করব, যেটাকে বলে স্টিরিও আইসোমার, অ্যারেঞ্জমেন্ট অফ মলিকিউলস ইন দ্য 3 ডাইমেনশন। সেখানেও কিছু ক্লাসিফিকেশন আছে, সেটা আমরা আজকে দেখব স্টিরিও আইসোমার এর মধ্যে। তো আমরা সে বিষয়টা নিয়ে আজকে কথা বলছি। খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট স্টিরিও আইসোমার, যেখানে লিঙ্কেজ হয়তো এক রয়েছে, কিন্তু যেখানে মলিকুলার ফর্মুলাও সেম। ভালো করে কথাটা বোঝার চেষ্টা করবি, কোনো অসুবিধা হলে আমাকে বলবি। আমরা আইসোমার কাদেরকে বলেছিলাম? যাদের মলিকুলার ফর্মুলা সেম কিন্তু স্ট্রাকচারাল ফর্মুলাটা ডিফারেন্ট। কিন্তু এখানে এসে আমরা আরেকটা কথা বলতে বাধ্য হচ্ছি যে মলিকুলার ফর্মুলাও সেম, মলিকুলার ফর্মুলা সেম, স্ট্রাকচারাল ফর্মুলাও সেম, দুটোই সেম। কিন্তু তাদের ডিফারেন্সটা কি আছে? ডিফারেন্সটা হচ্ছে ওরিয়েন্টেশন অফ atoms in 3 ডাইমেনশন। অ্যাটমগুলোর যে অ্যারেঞ্জমেন্ট 3 ডাইমেনশনে, লিঙ্কেজ ফিঙ্কেজের কোনো ডিফারেন্স নেই, কিন্তু 3 ডাইমেনশনে বা স্পেসে তার যে অ্যারেঞ্জমেন্ট, সেটার যদি কোনো ডিফারেন্স হয়ে যায় তাহলে কিন্তু যে আইসোমার হয় সেটাকেই বলে স্টিরিও আইসোমার। এটাতে তাদের ফিজিক্যাল প্রপার্টির কিছু কিছু ডিফারেন্স হতে পারে, ফিজিক্যাল প্রপার্টির ডিফারেন্স আসতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য কেমিক্যাল প্রপার্টি কিন্তু তাদের সেম। আমি আবার বলছি, আবার রিপিট করছি, ব্যাপারটা ভালো করে শোন। আমরা আইসোমার বলতে বলেছিলাম যে যাদের মলিকিউলার ফর্মুলা C2H6O, তাই দিয়ে একটা ইথাইল অ্যালকোহল লিখলাম বা ডাইমিথাইল ইথার লিখলাম, এরকম টাইপের আইসোমার হচ্ছে কনস্টিটিউশনাল আইসোমার, যার লিঙ্কেজের কোনো ডিফারেন্স আছে। কিন্তু আজকে যে আইসোমার আমি তোকে আজকে পড়াবো সেটাতে মলিকিউলার ফর্মুলা সেম, স্ট্রাকচারাল ফর্মুলা মানে তার লিঙ্কেজ কে কার সাথে জুড়ে রয়েছে সেটাও সেম। তাহলে ডিফারেন্সটা কোন জায়গাটায়? ডিফারেন্সটা হচ্ছে অ্যাটমের অ্যারেঞ্জমেন্ট ইন 3 ডাইমেনশন। কোনোটা হয়তো প্লেন থেকে উপরে রয়েছে, কোনোটা প্লেনের নিচে রয়েছে, কোনোটা ডান দিকে রয়েছে, কোনোটা বাঁ দিকে রয়েছে, ডাবল বন্ডের উপরে রয়েছে, ডাবল বন্ডের নিচে রয়েছে। ওরিয়েন্টেশন ইন 3 ডাইমেনশন, কিন্তু লিঙ্কেজ ডিফারেন্স নয়, স্ট্রাকচারাল ফর্মুলা কিন্তু একই রয়েছে। আর এরকম হলে কেমিক্যাল প্রপার্টিতে খুব একটা তেমন কিছু ডিফারেন্স আসে না, দুই একটা এক্সেপশনাল কেস বাদ দিলে কেমিক্যাল প্রপার্টিতে সেরকম একটা ডিফারেন্স আসে না। একেবারে যে হয় না বলবো না, হয়, আমরা তার এক্সাম্পলও বলবো,
কিন্তু মোরাললেস কেমিক্যাল প্রপার্টিটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একই থাকে, ফিজিক্যাল প্রপার্টিতে তাদের ডিফারেন্সটা আসে। তাদেরকেই বলে স্টিরিও আইসোমেরিজম, মানে ওরিয়েন্টেশন অফ দ্য অ্যাটম ইন 3 ডাইমেনশন। এটাই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ালো। তো এখন এই স্টিরিও আইসোমার, ওরিয়েন্টেশন অফ অ্যাটমস ইন 3 ডাইমেনশন, এগুলো আবার কত রকম ভাবে আসতে পারে না পারে সেসব জিনিস নিয়ে আমরা ডিসকাস করব আজকে। তো স্টিরিও আইসোমার মানে পরিষ্কারভাবে আমরা যদি একটা ছবিতে দেখি, এখন সিস ট্রান্স এগুলোর নামগুলো এগুলো জানতে হবে না, আমি কিছুক্ষণের মধ্যেই তোকে সমস্ত ব্যাপারটা পরিষ্কার করে বলে দেবো। এখন তুই শুধু স্টিরিও আইসোমার বলতে কাকে বোঝাচ্ছে তুই একটা ছবির মাধ্যমে তুই শুধু দেখ। তুই দেখতে পাচ্ছিস যে এখানে একটা গ্রিন কালারের একটা অ্যাটম রয়েছে এবং আর একটা গ্রিন কালারের অ্যাটম রয়েছে, কিন্তু এটাতে গ্রিন কালারের অ্যাটমটা এবং গ্রিন কালার অ্যাটমটা তার উল্টো দিকে রয়েছে, এটাতে অপোজিট সাইডে রয়েছে। ওরিয়েন্টেশন বলতে এটাই বোঝায়, লিঙ্কেজ, এটা যদি কার্বন হয় তার সাথে এটাও জুড়ে রয়েছে, এটাও জুড়ে রয়েছে, এখানে এটাও জুড়ে রয়েছে, এটাও জুড়ে রয়েছে। দেয়ার ইজ নো ডিফারেন্স ইন লিঙ্কেজ। লিঙ্কেজ মানে কে কার সাথে জুড়ে রয়েছে। তাহলে ডিফারেন্সটা কোথায় আছে? দ্যাট ইজ ওরিয়েন্টেশন, মানে 3 ডাইমেনশনে তার পজিশনের ডিফারেন্স আছে, তাকেই আমরা কি বলবো না স্টিরিও আইসোমার বলবো। ইজ ইট ক্লিয়ার সবার কাছে যে ওরিয়েন্টেশন ব্যাপারটা কি? ওরিয়েন্টেশন বলতে আমরা কি বোঝাচ্ছি ব্যাপারটা নিশ্চয়ই ক্লিয়ার, যে লিঙ্কেজ নয়, কার্বনের সাথে কার সাথে লিঙ্কেজ আছে ও এইচ এইসবের নয়, লিঙ্কেজটা একই রয়েছে, শুধু তাদের ডিফারেন্স হচ্ছে স্পেসে অ্যাটমগুলোর অ্যারেঞ্জমেন্ট, উপরে নিচে ডান দিকে বাঁ দিকে একই দিকে বিভিন্ন দিকে। দ্যাট ইজ কল্ড স্টিরিও আইসোমার। আমরা ভালো করে বিষয়টা আগে বুঝে নিতে হবে যে কি পড়তে চলেছি, কি জানতে চাইছি, সেটা না জানলে ব্যাপারটা মজাটা লাগবে না। তো এই আইসোমার, স্টিরিও আইসোমার, সেখানে কিন্তু তার আবার ক্লাসিফিকেশন রয়েছে। চল সেটা আমরা একটু ভালো করে দেখে নিই, তাহলে তাদের পার্টগুলো পড়তে সুবিধা হবে। আমরা এইখানটায় রয়েছি, এই জায়গাটায় রয়েছি। তো এই জায়গাটা থেকে যাব কোথায় না, এই স্টিরিও আইসোমারকে আবার দুভাগে ভাগ করা যায়। একটাকে বলে কনফিগারেশনাল আইসোমার আর একটাকে বলে কনফরমেশনাল আইসোমার। কনফরমেশনাল আইসোমার আমি আগেই বলেছিলাম যে এটা আমরা এখানে পড়বো না, হাইড্রোকার্বন বলে যে চ্যাপ্টার আছে সেইটার মধ্যে পড়ব। কারণ কনফরমেশনাল আইসোমার ইট ইজ নট এ ট্রু আইসোমার, একে সত্যি সত্যি বলতে আইসোমার বলা যায় না। আমি তোকে দেখাচ্ছি। কনফিগারেশন আইসোমার দু রকম টাইপের, জিওমেট্রিক্যাল আর অপটিক্যাল। কাকে বলে না বলে আজকেই আমরা ডিসকাস করব, আজকেই আমরা এগুলো ব্যাপারগুলো ক্লিয়ার করে দেবো। অপটিক্যাল আইসোমার আবার তার আবার এনানসিওমার, ডায়াস্টিরিওমার। তো এই সমস্ত ব্যাপারগুলো আজকে আমরা পড়াবো, ব্যাপারটা পুরো জমে যাবে। তো টোটাল জিনিসটা আমরা ভালো করে বুঝে নেব, খুব সোজা ব্যাপার। জাস্ট একটু স্টেপ ওয়াইজ আমি যেগুলো বলছি সেগুলো শুনতে শুনতে যা, ব্যাস গল্পের মতো আমরা জাস্ট সেগুলো আলোচনা করব, আর ব্যাপারটা তুই বুঝে যাবি, কোনো অসুবিধার কিচ্ছু নেই। জাস্ট পরপর স্টেপ ওয়াইজ ব্যাপারটা দেখে নে যে আমি কিভাবে কিভাবে তোকে বলছি। তো এই কনফিগুরেশনাল আইসোমার এবং কনফরমেশনাল আইসোমার, এই দুটো ক্লাসিফিকেশনটা কিভাবে আসছে আগে চল সেই ব্যাপারটা একটু পরিষ্কার করে দিই তোকে। তো সেখানে দেখ, কনফরমেশনাল আইসোমারটাকে আমি আরো একটু ডিটেলে যাচ্ছি, এবারে শুধু স্টিরিও আইসোমারটাকে নিয়ে নিলাম ওখান থেকে। তাহলে সেখানে কনফরমেশনাল একদম বাদিকেরটা লেখা আছে, কনফিগারেশনাল, জিওমেট্রিক্যাল। তো কনফিগারেশনালের মধ্যে অনেকে জিওমেট্রিক্যালটাকে ধরে অথবা আলাদা করে ধরতে পারে।
আর কনফিগারেশনালের তার মধ্যে আবার এনানসিওমার, ডায়াস্টেরিওমার এভাবেও ক্লাসিফিকেশন করতে পারে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ক্লাসিফিকেশন রয়েছে। আমি তোকে প্রথমে কনফরমেশনালের ব্যাপারটা একটু বলে দিই। এখানে লেখা আছে কিন্তু আমি তোকে বলে দিচ্ছি। সেখানে কি আছে না, একটা স্ট্রাকচার থেকে আর একটা স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্স কি না, শুধুমাত্র রোটেশন অ্যাবাউট সিঙ্গেল বন্ড। ডান দিকে একটা জিফ দেখতে পাচ্ছিস, এই জিফে তুই কি দেখতে পাচ্ছিস না, এখানে একটা কার্বন অ্যাটম রয়েছে, তাতে ধর 3টে এরকম হাইড্রোজেন রয়েছে, তার সাথে এখানে আর একটা কার্বন অ্যাটম রয়েছে, এরকম 3টে হাইড্রোজেন রয়েছে। এটাকে ফিক্সড রেখে দিলি, ফিক্সড। এবারে এইটাকে রোটেট করছিস, এই জিনিসটাকে রোটেট করছিস, তাহলে বিভিন্ন বিভিন্ন স্ট্রাকচার তুই পাবি। কোনোটা এইটার সাথে এইটা একেবারে একই লাইনে পড়ে যাবে, কোনোটা একটু বেঁকে থাকবে, কোনোটা আরো বেঁকে থাকবে। তো এখানে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন রকমের তুই স্ট্রাকচার পাবি। একটাকে ফিক্স রেখে আর একটাকে তুই রোটেট করছিস। পরিষ্কার আমি যেটা বলছি সেটা তুই মাথায় রাখ, যে একটাকে কিন্তু রোটেট করা হচ্ছে না, এটা কিন্তু ফিক্সড, কিন্তু এই পোর্শনটাকে কিন্তু রোটেট করছি। তো রোটেট করলে বিভিন্ন স্ট্রাকচার আমরা পরপর পাবো। হয়তো 5 ডিগ্রি রোটেট করলাম, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি, এরকম করে যত যত রোটেট করব তত তত কিন্তু বিভিন্ন রকমের একটা করে স্ট্রাকচার পাবো। কিন্তু সেগুলোকে আইসোলেট করা বা তাদেরকে আলাদা করে আইডেন্টিফাই করা কিন্তু খুব মুশকিল। সেই জন্যে কনফরমেশনাল আইসোমারকে আমরা কি কখনোই আমরা নট কনসিডার্ড অ্যাজ, ভালো করে মনে রাখবি, ট্রু আইসোমার। একে কিন্তু ট্রু আইসোমার হিসাবে কনসিডার করা যায় না, তাই আমরা আইসোমারের মধ্যে এটা পড়বো না। কিন্তু এটা দরকারি, এটা ইম্পর্টেন্ট। কোথায় এর ইম্পর্টেন্স আছে, কিভাবে কোনো রিয়াকশানে এর গুরুত্ব আছে কিনা সেটা আমরা যথা সময়ে দেখব, কোনো চাপ নেই। কিন্তু আমরা কনফরমেশনাল আইসোমার বা কনফরমেশন এটা আমরা এখানে পড়ছি না, কারণ এরা ট্রু আইসোমার বলতে কিছু বোঝায় না। বিভিন্ন রকমের স্ট্রাকচার হয় ঠিকই আছে, কিন্তু জাস্ট এটার ওরিয়েন্টেশনটা একটু একটু ডিফারেন্স হয়, সেটাকে আমরা কনফরমেশন বলি। কিন্তু কনফিগারেশনাল এটা এখানে পড়ব। কনফিগারেশন আইসোমার কি না, কনফিগারেশন হচ্ছে যে আইসোমার একটা স্ট্রাকচার থেকে আর একটা স্ট্রাকচারে যেতে গেলে অনলি বাই ব্রেকিং ওয়ান অর মোর বন্ডস হ্যাভ ডিফারেন্ট কনফিগারেশনস আর স্টিরিও আইসোমার্স। স্টিরিও আইসোমারের মধ্যে একটা আইসোমার আছে যেটা কনফর্মার নয়, যেখানে কিনা বন্ড একটার থেকে আরেকটা স্ট্রাকচার থেকে আরেকটা স্ট্রাকচারে যেতে গেলে তোমাকে এক বা একাধিক বন্ড ভাঙতে হবে, বন্ড ব্রেক করতে হবে, তাকে বলে কনফিগারেশনাল আইসোমার। বন্ড না ব্রেক করে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে না, একটা কম্পাউন্ড থেকে আরেকটা কম্পাউন্ডে যেতে পারবে না। কনফরমেশনাল আইসোমার কি, সেখানে শুধু রোটেশন মারলেই হয়ে যাবে, কোনো বন্ড ভাঙার দরকার নেই। কিন্তু এখানে বন্ড ভাঙতে হবে, কনফিগারেশনাল আইসোমারে বন্ড ভাঙার দরকার পড়বে। আজকে ধর আমি এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এইখানে ডাবল বন্ড আছে, তো এখানে একটা কার্বন আছে, এখানে তুই বুঝতে পারছিস কিনা জানি না, এখানে ডাবল বন্ড আছে মাঝখানে। তো তুই এই কম্পাউন্ডটাকে এই কম্পাউন্ডে ঘুরিয়ে রোটেশন করে তুই এদিকে আসতে পারবি না, কারণ ডাবল বন্ড আছে। ডাবল বন্ডের রেসপেক্টে রেস্ট্রিক্টেড রোটেশন অ্যারাউন্ড ডাবল বন্ড, রেস্ট্রিক্টেড রোটেশন অ্যারাউন্ড ডাবল বন্ড। ডাবল বন্ডের রেসপেক্টে রেস্ট্রিক্টেড রোটেশন মানে ওই রোটেশনটা কিন্তু অ্যালাউ করা যায় না, তুমি একটাকে বন্ড না ভেঙে আর একটাতে যেতে পারবে না। সিঙ্গেল বন্ড থাকলে
এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, তুমি সহজে রোটেশন করিয়ে দিতে পারো, কিন্তু কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে রোটেশন নট পসিবল, রোটেশন কিন্তু পসিবল না। ডাবল বন্ড থাকলে রোটেশন হবে না, সিঙ্গেল বন্ড থাকলে রোটেশন হবে। সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে কনফার্মেশন আর আইসোমার, কিন্তু ডাবল বন্ড বা এরকম আরো কিছু ক্ষেত্র আছে যেসব জায়গায় রোটেশনটা পসিবল নয়, সেসব জায়গার কথা বলবো যেখানে বলে কনফিগারেশনাল আইসোমার বা কনফিগারেশন। এখন আমরা কনফিগারেশন আইসোমারের মধ্যে দু রকমের রয়েছে, একটা জিওমেট্রিক্যাল, একটা অপটিক্যাল। তো আমরা ফার্স্ট অফ অল জিওমেট্রিক্যাল আইসোমার নিয়ে কথা বলছি। জিওমেট্রিক্যাল আইসোমারটা কি? খুব সোজা, খুব ইজি ব্যাপার। জিওমেট্রিক্যাল আইসোমার হচ্ছে কি না, সেখানে আমরা ইন্টার কনভার্ট করতে পারবো না ডিউ টু দ্য রেস্ট্রিক্টেড রোটেশন অ্যাবাউট এ বন্ড। সে বন্ডটা ডাবল বন্ডও হতে পারে, সিঙ্গেল বন্ডও হতে পারে, কিন্তু যে কোনো সিঙ্গেল বন্ড নয়, কিন্তু রেস্ট্রিক্টেড রোটেশন, সেখানে রোটেশনটা রেস্ট্রিকশন আছে। কিরকম আমি তোকে বলছি, দেখ এখানে একটা ধর তুই এখানে একটা ডাবল বন্ড ছিল, এই জায়গাটা ডাবল বন্ড ছিল, এই ডাবল বন্ডটা আসলে কি না একটা পাই বন্ড, একটা পাই বন্ড। যখন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হয় তারপরে এর একটা অরবিটাল থাকে, কেমিক্যাল বন্ড পড়েছিস, এর একটা অরবিটাল থাকে, এর অরবিটাল গুলো কি হয় না তারা কিন্তু কি করে না এরকম ভাবে ওভারল্যাপ করে একটা পাই বন্ড ফর্ম করে। এখানে যে পাই বন্ডটা যেটা ফর্ম হয় সেটা কিন্তু ওভারল্যাপ করে এরকম ভাবে পাই বন্ডটা ফর্ম করে। তো তুই যদি এই বন্ডটাকে ভাঙতে, একে যদি রোটেট করাতে চাস, এই যে একটা বন্ড আছে আর একটা বন্ডের রেসপেক্টে যদি রোটেট করাতে চাস, তাহলে কি হবে না এই যে পাই বন্ডের যে অরবিটাল আর একজনের সাথে যে ওভারল্যাপ করেছিল, সেই ওভারল্যাপটা কি হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। মানে পাই বন্ডটা ব্রেক করে যাবে, পাই বন্ডটা ডাবল বন্ডটা ব্রেক করে যাবে, কারণ ওইভাবে রোটেশন করানো যায় না। ওইভাবে রোটেশন করালে এইটা আর এইটা একই প্যারালাল আর থাকলো না, দে আর নট প্যারালাল, নট প্যারালাল, তারা আর প্যারালাল থাকলো না। তার মানে প্যারালাল না থাকলে, প্যারালাল না হলে তো বন্ডটা ফর্ম করবে না। পাই বন্ডটা ফর্ম করতে গেলে কি দুটো অরবিটাল প্যারালাল থাকতে হবে, সেটা না যদি থাকে তাহলে তো আর পাই বন্ডটা তো আর থাকছে না, পাই বন্ডটা ব্রেক করে যাচ্ছে। তো দিস ইজ কল্ড রেস্ট্রিক্টেড রোটেশন। রেস্ট্রিক্টেড রোটেশন হওয়ার ফলে এখানে ডাবল বন্ড থাকলে কিন্তু তুমি একটা কম্পাউন্ডকে আর একটা তার আইসোমার, করসপন্ডিং আইসোমারে যখন তখন চেঞ্জ করতে পারবে না। সেটা বন্ড ব্রেকিং করে বন্ড আবার মেকিং করতে হবে, প্রসেসের থ্রু দিয়ে যেতে হবে, কিন্তু তুমি একটা কম্পাউন্ডটাকে ঘুরিয়েই মোচড় দিয়ে তুমি অন্য একটা কম্পাউন্ড বানাতে পারবে না। আমি তোকে পরপর এক্সাম্পল দেখালে ব্যাপারগুলো আরো পরিষ্কার করে বুঝতে পারবে। এটা হয় কখন কখন এই রেস্ট্রিক্টেড রোটেশনটা, আমি অলরেডি তোকে বলেছি যে ডাবল বন্ড থাকলে তো এই রেস্ট্রিক্টেড রোটেশনটা তো হবেই, ডাবল বন্ড তুই দেখেছিস। প্লাস সাইক্লিক স্ট্রাকচারেতেও কিন্তু এই জিনিস হয়, সাইক্লিক স্ট্রাকচারেতেও যখন তখন তুমি রোটেট করাতে পারবে না। যদি সাইক্লিক স্ট্রাকচার রিং তখন ভেঙে যাবে, রিং তখন ব্রেক করে যাবে। রেস্ট্রিক্টেড রোটেশন কোথায় কোথায় সম্ভব? ডাবল বন্ডে রেস্ট্রিক্টেড রোটেশন হয় আর সাইক্লিক স্ট্রাকচারে হয়। তুই দেখ যে আমি তোকে একটা এক্সাম্পল দিচ্ছি, বোঝার চেষ্টা কর। সেটা হচ্ছে কি না, এইখানে একটা এরকম ধরনের একটা ছবি তুই দেখতে পাচ্ছিস, যে ছবিতে দুটো ব্রোমিন অ্যাটম আছে, একটা সাইক্লোবিউটেন এরকম রিং আছে। এই ব্রোমিনটা এরকম করে উঠে রয়েছে, এই ব্রোমিনটাও এরকম করে উঠে রয়েছে, আমি এখানে একটা ক্লোরিন রয়েছে। আমি তোকে কথা আগেই বলেছিলাম যে এই মোটা বন্ড মানে কি, এরকম মোটা মোটা বন্ড মানে হচ্ছে অ্যাবাভ দা প্লেন। কিন্তু ওর সাথে আরো একটা স্ট্রাকচার লেখা রয়েছে, সেটা হচ্ছে কি না এই ব্রোমিনটা এরকম কাটা কাটা, কিন্তু ক্লোরিনটা উঠে আছে। তো এইটা মানে হচ্ছে বিলো দা প্লেন। তাহলে দেখ যে এখানে কিন্তু তুই চট করে এইটা থেকে এইটা করতে পারবি না, কারণ এটা একটা রিং সিস্টেম, এটা
একটা রিং সিস্টেম। এই রিং সিস্টেমের বিলো দা প্লেন অ্যাবাভ দ্য প্লেন ব্রোমিন রয়েছে আর অ্যাবাভ দ্য প্লেন ক্লোরিন রয়েছে। তাহলে তুই একটাকে বিলো দা প্লেন এমনিতে করবি কি করে? বিলো দা প্লেন এমনিতে তো কোনোভাবে করা সম্ভব নয়। রিংটাকে না ব্রেক করে নতুন করে না তৈরি করে তো রিংটাকে সম্ভব নয়। তাহলে এইখানে যে ডাবল এখানে যে রিং সিস্টেম আছে, তার মানে এইটা এবং এইটা একে অপরের, এদেরকে কি বলবো না জিওমেট্রিক্যাল আইসোমার বলবো। কথাটা বোঝার চেষ্টা কর। যে কার রিং সিস্টেম, আজকে যদি ধর এরকম কার্বন কার্বন রয়েছে, এখানে একটা বিআর রয়েছে, এখানে একটা হাইড্রোজেন রয়েছে, এখানে একটা কাটা কাটা করে সিএল রয়েছে, এইখানে একটা বিআর রয়েছে, এখানে একটা হাইড্রোজেন রয়েছে, কাটা কাটা করে সিএল রয়েছে। একে তুই রোটেশন করিয়ে বিআরটাকে নিচে নিয়ে যাবি কি ক্লোরিনটা উপরে নিয়ে চলে আসবি, দ্যাট ইজ অ্যালাউড। কারণ এখানে কিন্তু আমার সিঙ্গেল বন্ড রয়েছে। ডাবল বন্ড বা রিং সিস্টেম থাকলে কিন্তু এটা অ্যালাউড না। রিংকে যখন তখন তুমি মোচড় দিতে পারো না, কারণ ওর সাথে আরো অন্য অ্যাটমগুলো জুড়ে রয়েছে। কিন্তু ওপেন চেন সিস্টেমে কিন্তু সিঙ্গেল বন্ডে এটা কিন্তু সম্ভব। আমি তোকে আরো অনেক এক্সাম্পল দেখাবো, যে এক্সাম্পল গুলো দেখলেও তুই বুঝতে পেরে যাবি। 5টা এমন কেস রয়েছে, 5 ডিফারেন্ট কেসেস আর দেয়ার, যে কেসগুলোতে কিন্তু এই ধরনের ব্যাপার স্যাপার হয়। এখানে কেস 1 নিয়ে আমরা আলোচনা করছি, যেসব জায়গায় তুই জিওমেট্রিক্যাল আইসোমার দেখতে পাবি। যেরকম ধর এখানে আমরা একটা এক্সাম্পল দিচ্ছি। ধর এইখানে তোর CH3 আছে, এদিকে হাইড্রোজেন আছে, এইদিকে বিআর রয়েছে, এখানে হাইড্রোজেন রয়েছে, কিন্তু এই বিআরটা নিচে আছে এবং হাইড্রোজেনটা উপরে রয়েছে। তুমি কোনোভাবেই এটাকে রোটেট করিয়ে এটা করতে পারবে না। এইটা এবং এইটা সম্পূর্ণভাবে ডিফারেন্ট দুটো কম্পাউন্ড, যদিও তাদের মধ্যে লিঙ্কেজের কোনো ডিফারেন্স নেই। দে আর কল্ড অ্যাজ জিওমেট্রিক্যাল আইসোমার। জাস্ট ডিফারেন্সটা কোন জায়গাটায় আছে তুই দেখে নে। তো কার্বন কার্বন ডাবল বন্ডে এটা হতে পারে, কার্বন কার্বন ডাবল বন্ডে এটা পসিবিলিটি রয়েছে। আমি আরো এক্সাম্পল তোকে দিচ্ছি, যেখানে কিনা মিথাইল হাইড্রোজেন রয়েছে, হাইড্রোজেন হাইড্রোজেন রয়েছে, কিন্তু এখানে হাইড্রোজেন হাইড্রোজেন মিথাইল ঘুরিয়ে দিলাম, কিন্তু এখানে হাইড্রোজেন হাইড্রোজেন রয়েছে। এরা কিন্তু নট জিওমেট্রিক্যাল আইসোমার। কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর। জিওমেট্রিক্যাল আইসোমার এরা নয়, কারণ একই কার্বনে যদি সেম গ্রুপ থাকে, এই কার্বনটায় কি আছে না দুটো হাইড্রোজেন আছে, তুমি এটা ঘোরালেও একই জিনিস সেটা দাঁড়াচ্ছে। এই ডান দিক বাঁ দিক, এটা 1 নম্বর এবং 2 নম্বর, এটা 1 এবং 2, এরা সেম সেম একই জিনিস। তুমি একটা কার্বনে ঘুরিয়ে কোনো লাভ নেই, কারণ অন্য কার্বনের রেসপেক্টে আমরা দেখব যে আজকে বিআর আর হাইড্রোজেন রয়েছে, তো যেদিকে মিথাইল রয়েছে সেদিকে বিআর রয়েছে, যেদিকে হাইড্রোজেন রয়েছে হাইড্রোজেন রয়েছে। কিন্তু এখানে মিথাইল রয়েছে, হাইড্রোজেন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, বিআর রয়েছে। কিন্তু এখানে যখন করছি মিথাইল হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, আবার এখানেও মিথাইল হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, তাহলে দেখা যাচ্ছে যে একই কার্বনে যদি ধর তুই এরকম হয়েছে যে এখানে এ আছে বি আছে, এখানে যদি ডি থাকে, এটাতেও যদি ডি থাকে, এইটা যদি সেম হয়ে যায়, তাহলে ডু নট শো জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। এই কথাটা বুঝতে পেরেছিস কি বুঝতে পারিসনি? একই কার্বনে, একটা কার্বনে দুটো যদি সেম গ্রুপ থাকে, তাহলে তার কখনো জিওমেট্রিক্যাল আইসোমার হবে না। ইজ ইট ক্লিয়ার অর নট? আমাকে বল। Clear, sir. পরিষ্কার ব্যাপার, খুব সিম্পল ব্যাপার। যে আমি যখন রোটেট করছি, আমি যখন উপরে নিচে গ্রুপটাকে ইন্টারচেঞ্জ করছি, তখন আর একটা রেসপেক্টে ওটা একই হয়ে যাচ্ছে, কোনো চেঞ্জ আমি লক্ষ্য করতে পারছি না। তো কার্বন কার্বন ডাবল বন্ডের রেসপেক্টে কিন্তু এই জিনিসটা হতে পারে। তবে যদি দুটো গ্রুপ আলাদা থাকে, ডিফারেন্ট থাকে একই কার্বনে, তাহলে সেটা কিন্তু সবসময় কিন্তু একটা জিওমেট্রিক্যাল আইসোমার ফর্ম করবে। সেকেন্ড থিং হচ্ছে কি না, আমি তোকে বললাম একটা কন্ডিশন, দুটো কন্ডিশনের কথা অলরেডি বলেছি।
দ্য প্রেজেন্স অফ ডাবল বন্ড অর রিং স্ট্রাকচার, এটার কথা বলেছি। এবং যেক্ষুনি যেটা বললাম কি না, ডিফারেন্ট গ্রুপ শুড বি অ্যাটাচ টু ইচ ডাবলি বন্ডেড অ্যাটম, মানে একটা ডাবলি বন্ডেড অ্যাটমে কিন্তু ডিফারেন্ট গ্রুপ অ্যাটাচ থাকতে হবে, আলাদা গ্রুপ অ্যাটাচ থাকতে হবে। দিস ইজ দ্য মেন টু কন্ডিশনস। দুটো এই কন্ডিশন মেনটেন করতে হবে, তবেই কেবলমাত্র জিওমেট্রিক্যাল আইসোমার শো করবে। তো আমি তোকে এরপরে দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে কি না, দুটো সিমিলার গ্রুপ যদি একই দিকে থাকে, সেম সাইড অফ দা ডাবল বন্ড, দুটো সিমিলার গ্রুপ, ধর এটা ইথাইল রয়েছে, এটাও ইথাইল রয়েছে, একই গ্রুপ রয়েছে, আর এটা অপোজিট দিকে রয়েছে, সেম গ্রুপ, আলাদা কিচ্ছু নয়, যে এটাও ইথাইল এটাও ইথাইল, তো তাকে তখন বলবো কি না সিজ। যদি similar group present on the same side of the restricted bond configuration is cis, otherwise trans। যদি অপোজিট দিকে থাকে তখন তাকে আমরা বলবো কি ট্রান্স। যদি সেম সাইডে থাকে, ধর এরকম কার্বন আছে, এখানে CH3, এখানে CH3, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এরকম আছে CH3, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, তাহলে এটা হলো সিস, এটা হলো কি ট্রান্স, কারণ এই অপোজিট দিকে আছে মিথাইল আর একই দিকে আছে মিথাইল। তো সিস কাকে বলে, ট্রান্স কাকে বলে, শুধু যে মিথাইল ইথাইল থাকার ব্যাপার আছে তা কিন্তু নয়। ধর এরকম COOH আছে, COOH আছে, এখানে H আছে, তো একে বলে সিজ। এগুলোকে বলে সিজ, যেগুলো একই দিকে একই রকমের গ্রুপ আছে, সিমিলার গ্রুপ সেম সাইডে রয়েছে, তাকে বলে সিজ। তো যেরকম এখানে আরো দেখ, যেরকম রিং সিস্টেম আছে, এই যে মিথাইল রিং এর একই দিকে আছে উপরের দিকে, এই রিং এর উল্টো দিকে রয়েছে, একে তখন আমরা বলবো সিস, একে তখন বলবো কি ট্রান্স, এভাবে বলবো। একই ব্যাপার, ডাবল বন্ডে থাকা রিং এ থাকা একই ব্যাপার। ডাবল বন্ডে যেরকম রেস্ট্রিক্টেড রোটেশন হয়, রিং এও সেরকম রেস্ট্রিক্টেড রোটেশন হয়, দুটোর ক্ষেত্রেই সেম ব্যাপার ঘটে। তো এবারে আমরা দেখ কেস নাম্বার 2, কার্বন কার্বন ডাবল বন্ড, বা কার্বন কার্বন ডাবল বন্ডে যেরকম হতে পারে, কার্বন নাইট্রোজেনে হতে পারে। কার্বন নাইট্রোজেনে কিভাবে হতে পারে আমি তোকে এক্সাম্পল দিচ্ছি, দেখ ভালো করে এক্সাম্পল দিচ্ছি। যে কার্বন, ধর এখানে নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের কি না, ধর এখানে CH3 আছে, এখানে ধর একটা H আছে, এবারে এর একটা লোন পেয়ার রয়েছে, আর এখানে ধর একটা হাইড্রোজেন এরকম রয়েছে। আবার এর সাথে আইসোমারটা হবে কিরকম না, এইদিকে একটা লোন পেয়ার রয়েছে, এখানে হাইড্রোজেন রয়েছে, এখানে মিথাইল রয়েছে, এখানে হাইড্রোজেন রয়েছে। এভাবেও এই লোন পেয়ারের রেসপেক্টেও হতে পারে, কারণ নাইট্রোজেনের সাথে তো লোন পেয়ার থাকবে, তো লোন পেয়ার এই হাইড্রোজেন গুলো একই দিকে, আবার এখানে হাইড্রোজেন গুলো অপোজিট দিকে, এরকম ভাবে জিওমেট্রিক্যাল আইসোমার হতে পারে, কার্বন নাইট্রোজেনের বন্ডেও হতে পারে। নেক্সট নাইট্রোজেন, ধর নাইট্রোজেন এর একটা লোন পেয়ার থাকবে, এই লোন পেয়ার গুলো অপোজিট দিকে থাকতে পারে, এখানে একটা গ্রুপ, এখানে একটা গ্রুপ, ধর মিথাইল এরকম রয়েছে। অথবা নাইট্রোজেন লোন পেয়ার মিথাইল। তো
এটাও এ ধরনের হতে পারে যে নাইট্রোজেন শুধু কার্বন কার্বন ডাবল বন্ড হলেও হবে এরকম কোনো ব্যাপার নেই, নাইট্রোজেন নাইট্রোজেনও হতে পারে, কার্বন নাইট্রোজেনও হতে পারে, হতেই পারে। আমি তোকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি কতগুলো পসিবিলিটি আছে। এছাড়াও কি সিগমা বন্ড অফ সাইক্লো অ্যালকেন, এই যে আমি এরকম একটা বন্ড রাখলাম, এইখানে একটাই সিগমা বন্ড আছে, কিন্তু তুই এখানটায় অ্যাবাভ দ্য প্লেন বিআর, এখানটায় বিলো দ্য প্লেন বিআর রাখলি, এর সাথে আবার অ্যাবাভ দ্য প্লেন বিআর, অ্যাবাভ দ্য প্লেন বিআর রাখলি, সেটাও একটা জিওমেট্রিক্যাল আইসোমার হবে, কারণ একেও তুই রোটেট করাতে পারবি না, কোনোভাবেই রোটেট করিয়ে একটাকে রোটেট করাতে যাবি, রিং ভেঙে যাবে, তো এগুলো জিওমেট্রিক্যাল আইসোমার। আবার এখানে যেরকম একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, অলরেডি লেখা রয়েছে, এখানে উপরে উপরে নিচে নিচে, উপরে নিচে জিওমেট্রিক্যাল আইসোমার, একই ব্যাপার। বা কেস নাম্বার 5, এখানে এরকম করে আমি এখানে একটা ডাবল বন্ড দিলাম, এখানে ডাবল বন্ড দিলাম, ডাবল বন্ডের রেসপেক্ট এখানে হাইড্রোজেন আছে, আর এইখানটা একটা হাইড্রোজেন আছে। ভালো করে খেয়াল করে দেখ, এই হাইড্রোজেন গুলো কিন্তু অপোজিট দিকে আছে, এইখানে একটা হাইড্রোজেন আছে, এইখানে একটা হাইড্রোজেন আছে, ডাবল বন্ড। কিন্তু এইখানে যখন তুই মেজার দেখতে যাবি, তখন এইখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন গুলো একই দিকে, বন্ড গুলো এই বন্ডটা সেম দিকে, এদিকে বন্ড এদিকে বন্ড, কিন্তু এখানে বন্ড গুলো অপোজিট দিকে, এদিকে বন্ড এদিকে বন্ড, অপোজিট দিকে। তো এগুলো কিন্তু সবই কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমারের মধ্যে পড়ে। এতগুলো ক্লাসিফিকেশন, এতগুলো টাইপ হতে পারে, কিন্তু মোস্ট কমন টাইপ আমাদের বইতে যেটা থাকে সেটা হচ্ছে, আমি তোকে তাও বলে দিচ্ছি, কার্বন কার্বন ডাবল বন্ড, এটাই কিন্তু মোস্ট কমন টাইপ। এছাড়াও এগুলো হতে পারে, অর্গানিক কেমিস্ট্রিতে আরো পসিবিলিটি রয়েছে, আমি 5টা পসিবিলিটি দেখেছি বলেই আমি তোকে জানালাম। তো বইতে নাও থাকতে পারে, কিন্তু 5টা ম্যাক্সিমাম পসিবিলিটি জিওমেট্রিক্যাল আইসোমেরিজমের হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে 5টা পসিবিলিটি জিওমেট্রিক্যাল আইসোমার, তাদেরকে কিভাবে আমি ডিফারেন্সিয়েট করব, যে কোনটা সিজ কোনটা ট্রান্স, আমি কি করে বুঝবো কি করে? তো আমি তো অলরেডি বলেছি তোকে, কি বলেছি না, অলরেডি আমি বলেছি যে একই রকমের গ্রুপ যদি ডাবল বন্ডের একই দিকে থাকে তাকে সিস বলে, আর অপোজিট দিকে থাকলে তাকে ট্রান্স বলে। কিন্তু আমরা থোড়ি একটা কম্পাউন্ডে দেখতে পাবো যে একই দিকে আছে কি অপোজিট দিকে রয়েছে, আমরা তাদের প্রপার্টি মেজার করব। তো প্রপার্টি যখন মেজার করতে যাব, এখানে আমাদের দুটো কম্পাউন্ড দেখানো রয়েছে, যে এই কম্পাউন্ডটায় মিথাইল মিথাইল একই দিকে আছে, তো তুই বুঝতে পারছিস এটা হচ্ছে সিস, এবং অপোজিট দিকে আছে মিথাইল মিথাইল, এটাকে আমরা বলছি ট্রান্স। কিন্তু তোকে দুটো কম্পাউন্ড দিয়ে দিলে কন্টেনারের মধ্যে করে, তুই থোড়ি তার দেখতে পাবি যে কোন দিকে কোন মিথাইল আছে ইথাইল আছে, এসব তুই বুঝতে পারবি? তোকে তখন কি করতে হবে না, ফিজিক্যাল প্রপার্টি গুলোকে মেজার করতে হবে। তো ফিজিক্যাল প্রপার্টি যখন তুই মেজারমেন্ট করতে যাবি, তখন কি কি প্রপার্টি তুই আলাদা পাবি আমি তোকে দেখিয়ে দিচ্ছি, এবং কারটা কোনটা বেশি পাবি সেটাও আমি তোকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই টেবিলটা তুই খেয়াল রাখ, এটা ব্রোমিন দিয়ে দেয়া রয়েছে এক্সাম্পলটা, কিন্তু যে কোনো ক্ষেত্রেই ব্যাপারটা অ্যাপ্লিকেবল। সেটা এই প্রথম কম্পাউন্ডটা আছে কি না, প্রথমটা আছে সিজ, 1 নম্বর কম্পাউন্ডটা, এটা হচ্ছে 1টা হচ্ছে সিজ আর 2টা হচ্ছে ট্রান্স। তো তুই মনে রাখবি, কিপ ইন মাইন্ড, এগুলো সবই
প্রপার্টি যখন পড়াবো সেসব জিনিস নিয়ে এক্সপ্লেন করা হবে যে কেন হচ্ছে না হচ্ছে। কিন্তু আপাতত তুই ব্যাপারগুলো খেয়াল রাখবি যে কি কি প্রপার্টি কার বেশি কার কম। প্রথম কথা, ডাইপোল মোমেন্ট মানে হচ্ছে পোলারিটি সব সময় সিজের বেশি হয় ট্রান্সের চাইতে, মানে 1 গ্রেটার দেন 2 ডাইপোল মোমেন্ট। তো পোলারিটি যার বেশি হয়, মলিকুলের মধ্যে অ্যাট্রাকশন যার বেশি হয়, তার বয়লিং পয়েন্টও বেশি হয়। তাই বয়লিং পয়েন্ট কিন্তু সবসময় সিজের বেশি ট্রান্সের চাইতে, বয়লিং পয়েন্ট সিজের বেশি ট্রান্সের চাইতে। পোলারিটি যত বেশি হয় তত বেশি সলিউবল হয় জলে, কারণ পোলার কম্পাউন্ড পোলার সলভেন্টে সলিউবল হয়, এটা আমরা সবাই জানি। তো সলিউবিলিটি ইন ওয়াটার সেটা বেশি হবে। কিন্তু যে দুটো ডিফারেন্স আছে সিজের সাথে ট্রান্সের উল্টো হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট ট্রান্সের বেশি সিজের চাইতে, মনে রাখবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকেই ভুল করে, বইতে বহু জায়গায় লেখা থাকে মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট এক জিনিস নয়। বেশিরভাগ জায়গাতেই যখন লেখা আছে যে মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট অফ দিস কম্পাউন্ড ইজ গ্রেটার দ্যান দিস, এরকম করে সবসময় মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টকে একসাথেই চালিয়ে দেওয়া হয়। কমন সেন্স অ্যাপ্লাই কর। মেল্ট করা বিষয়টা আলাদা, বয়েল করা আলাদা। বয়েল করা মানে লিকুইড থেকে ভেপার ফেজে যাওয়া, সেখানে যে ফ্যাক্টরগুলো দায়ী। আর মেল্ট করা মানে একটা সলিড থেকে লিকুইড স্টেটে যাওয়া, সেখানে যে ফ্যাক্টরগুলো ইম্পর্টেন্ট। দুটো ফ্যাক্টর কখনোই এক হতে পারে না। মেল্টিং পয়েন্টকে বয়েলিং পয়েন্টের সাথে গুলিয়ে ফেললে বেকার ফালতু একটা কথা হয়ে যাবে। এটা তুইও নিজেও বুঝিস, আমরাও বুঝি। তো মেল্ট যখন করছিস তখন কিন্তু তার সলিডের যে স্ট্রাকচার, তার যে 3 ডাইমেনশনাল যে সলিড ফর্মের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কতখানি স্টেবল তার উপরে ডিপেন্ড করে। যেটা বয়েল করার সময় এরকম ধরনের কোনো ফ্যাক্টর কাজ করে না, কারণ লিকুইডের কোনো স্ট্রাকচার হয় না। লিকুইড যে কন্টেনারের মধ্যে রাখা যায় সেই কন্টেনারে তার চেহারা হয়। তো সেই জন্যে ট্রান্স কম্পাউন্ড গুলো মোর সিমেট্রিক, তার প্যাকিং কিন্তু খুব ভালো হয়। 3 ডাইমেনশনে প্যাকিং এফিসিয়েন্সি অনেক হাই, এবং সেই প্যাকিং আমরা 12-এ যে সলিড স্টেট কেমিস্ট্রি আছে সেখানে এই প্যাকিং জিনিস পড়ানো হয়, যে কার ক্ষেত্রে প্যাকিং ভালো কার ক্ষেত্রে প্যাকিং ভালো না। তো সবসময় ট্রান্সের প্যাকিং ভালো হয়। তো প্যাকিং ভালো মানে তাকে মেল্ট করতে গেলে কিন্তু বেশি এনার্জি লাগবে। স্টেবিলিটির কথা যদি তুই ভাবিস, তাহলে স্টেবিলিটি কিন্তু ট্রান্স কম্পাউন্ড গুলো কিন্তু অনেক বেশি স্টেবল। কারণটা স্বাভাবিক, যে আজকে সিস কম্পাউন্ড থাকলে সেখানে একই রকমের গ্রুপ, বড় বড় গ্রুপ একই দিকে, বিআর, এটা ধাক্কাধাক্কি লেগে যাবে, ভাইব্রেট করবে যখন ধাক্কাধাক্কি লাগবে। কিন্তু এটা অপোজিট দিকে থাকলে কি হবে না, এদের মধ্যে অনেক ফ্রি জায়গা থাকবে, এরা কিন্তু ধাক্কাধাক্কি লাগতে পারবে না অত বেশি অপোজিট দিকে থাকলে। তো স্টেবিলিটির দিক থেকে কিন্তু ট্রান্সের বেশি, আর মেল্টিং পয়েন্টের দিক থেকে কিন্তু ট্রান্সের বেশি সিজের চাইতে। এই দুটো ফ্যাক্টর কিন্তু সিজ আর ট্রান্সের ক্ষেত্রে আলাদা। ট্রান্সের মেল্টিং পয়েন্ট বেশি এবং স্টেবিলিটি বেশি, কিন্তু ডাইপোল মোমেন্ট, বয়লিং পয়েন্ট, সলিউবিলিটি, দিস আর দ্য অল 3 ফ্যাক্টরস আর গ্রেটার। তো আমরা যখন আমাদেরকে একটা কম্পাউন্ড দেবে, গিয়ে বলবে যে তুমি বলো এটা সিজ কম্পাউন্ড না ট্রান্স কম্পাউন্ড, তাহলে কোনো একটা জিনিস আমি মেজার করবো। সাপোজ বয়লিং পয়েন্ট মেজার করলাম, যদি ওরা সলিড হয় তাহলে আমরা মেল্টিং পয়েন্ট মেজার করলাম, কিংবা সলিবিলিটি মেজার করলাম। তো যে আর বেশি হবে কম হবে সেই অনুযায়ী আমি ব্যাপারটা বুঝে যাব যে এটা কি ট্রান্স কম্পাউন্ড নাকি এটা সিজ কম্পাউন্ড। তো this is the important part of this chapter, that how will you identify the cis and the trans compound. cis compound এবং trans compound কে তুমি কি করে আইডেন্টিফাই করবে, তুমি কি করে বুঝবে। তো এই কথাটা আমি বললাম। এগুলো বইতে কি লেখা আছে না লেখা আছে আমি সেই বিষয়ে যাচ্ছি না, কারণ অনেক জিনিসই উল্টোপাল্টা আছে। কিন্তু আমি তোকে নিজের থেকে ভুলভাল জিনিস পড়াতে পারবো না, বোঝাতে পারবো না, সেটা কখনোই সম্ভবপর নয়। আমি সব বইতে পড়ে জাজ করে তবেই আমি তোকে শেখাবো। কারণ আজকে তোদের স্কুলে হয়তো একটা জিনিস পড়াতে পারে, কিন্তু ইন দা লং রান দেখবি পরীক্ষার সময় যখন মানে বোর্ড এক্সামে আসবে কি কোনো কম্পিটিটিভ এক্সামে আসবে, তখন ঠিকটাই হবে।
অনেক সময়তেই দেখা যায় যে স্কুলে কখনো টিচাররা উল্টোপাল্টা বলেন আর কি, এই সমস্ত বলেন, কিন্তু সেগুলো কিন্তু ফর দ্য টাইম বিং তোর হয়তো ডিগ্রি কেটেও দিল, কিন্তু ইন দ্য লং রান কিন্তু সেই ব্যাপারটা আলটিমেটলি কিন্তু যেটা ঠিক সেটাই কিন্তু ইন দ্য লং রান জাজ হবে। এটা তুই মনে রাখিস, এটা মনে রাখেই তুই আমার কথাগুলো শুনিস, কারণ আমি যখন তোকে কোনো কিছু বলবো সেটা আমি দায়িত্ব নিয়েই বলবো যে এই জিনিসটা ভুল কি ঠিক, এটা আমি দায়িত্ব নিয়েই বলবো, এরকম কোনো ব্যাপার নয়। আর যদি কোনো কিছু সেরকম ধরনের ভুল বলে থাকি তাহলে সেগুলো আমি নিশ্চয়ই রেকটিফাই করব, যে এটা ভুল হয়েছে, এটা গন্ডগোল হয়েছে, ইত্যাদি ইত্যাদি আমি নিশ্চয়ই বলবো। তো কনফিগারেশনাল আইসোমার, যেটা জিওমেট্রিক্যাল আইসোমার, সেখানে কিন্তু আরো একটা প্রবলেমেটিক ব্যাপার চলে আসছে। কি আমি তোকে বলছি, বিষয়টা হচ্ছে যে আমরা এটাকে সিজ বলেছিলাম কারণ একই গ্রুপ একই দিকে রয়েছে, এটাকে আমরা বলেছিলাম ট্রান্স কারণ এটা একই গ্রুপ কিন্তু অপোজিট দিকে রয়েছে। এই কথা আমি আগেই বলেছি যে কাকে সিজ বলে কাকে ট্রান্স বলে, কিন্তু সব সময় যে এরকম থাকবে কোনো একটা কম্পাউন্ড সেরকমটা নয়। ধরা যাক আমার কাছে এরকম একটা কম্পাউন্ড দিয়েছে, তো এই কম্পাউন্ডটাকে আমাকে সিজ এবং ট্রান্স বলতে বলল। তো এখানে বিআর আছে, এখানে সিএল আছে, এটার মধ্যে আবার এফ আছে, এটার মধ্যে আই আছে, তো এখানে সিএল বিআর উল্টে দেওয়া হয়েছে, কিন্তু আমার তো একই গ্রুপ ডাবল বন্ডের একই দিকে পাচ্ছি না। আমাকে কি বলতে বলা হয়েছে না এখানে ইথাইল আছে এখানে ইথাইল আছে, তাহলে একই দিকে আছে, দ্যাট ইজ সিজ। ইথাইল আছে অপোজিট দিকে আছে, দ্যাট ইজ ট্রান্স। কিন্তু আমার তো এখানে বিআর আছে ফ্লুরিন আছে, আবার এটাতে ক্লোরিন আছে ফ্লুরিন আছে, তো ব্যাপারটা একটু প্রবলেমেটিক হয়ে গেল নাকি। তো সেই জন্য এরকম ধরনের যদি কম্পাউন্ড থাকে তাহলে সেখানে সিজ বা ট্রান্স এইসব কিন্তু কিছুই বলা যাবে না, সিজ বা ট্রান্স কিছুই বলা যাবে না। সেই জন্য সিজ ট্রান্স এই কথা বলার মধ্যে অনেক লিমিটেশনস চলে এলো, যে কিছু পার্টিকুলার কেসেই তুই সিজ ট্রান্স কথাটা উল্লেখ করতে পারবি যখন কিনা সিমিলার গ্রুপ তুই পাবি। কিন্তু এমন অনেক জিওমেট্রিক্যাল আইসোমার হতে পারে সেখানেও ডাবল বন্ড আছে, সেখানেও রেস্ট্রিক্টেড রোটেশন আছে, কিন্তু সেই ডাবল বন্ড এবং রেস্ট্রিক্টেড রোটেশনটা কিন্তু কখনোই সেখানে আমরা দেখতে পাচ্ছি না, যে সিজ এবং ট্রান্স হিসাবে তাদেরকে কনসিডার করতে পারছি না। তাহলে তাদেরকে আমি সিজ বলবো না ট্রান্স বলবো নাকি কিছু বলবো না? তা কি বলবো? কিছু বলবো না, এরকম তো হতেই পারে না, কিছু তো বলা উচিত। তো সেটা কি বলা হবে না, সেটার জন্য আলাদা করে নোমেনক্লেচার তৈরি করা হয়েছে, যে নোমেনক্লেচার দিয়েই ওটা বলা হবে। তো সেই নোমেনক্লেচারে কি বলা আছে চল দেখি। নোমেনক্লেচারে পরিষ্কারভাবে একটা কথা বলা আছে যে এই গ্রুপগুলোকে, যে গ্রুপগুলো আছে সেটা এক নাও হতে পারে, আলাদা হতে পারে, চারটে কালার আলাদা দেয়া রয়েছে, কিন্তু দুটো একই কার্বনে যে দুটো গ্রুপ রয়েছে তার মধ্যে একটা গ্রুপকে আমি হায়ার করব, একটা গ্রুপকে লোয়ার করব, আর একটাতেও যেরকম আছে তাকেও কিন্তু হায়ার লোয়ার ইত্যাদি করব। তো এই হায়ার এবং লোয়ার আমাকে দেখতে হবে যে হায়ার গুলো একই দিকে আছে নাকি হায়ার গুলো অপোজিট দিকে আছে, সেই অনুযায়ী তাদের ঠিক হবে যে তারা কি হিসাবে তাদেরকে ডাকা হবে। তুই এখন বলবি যে হায়ার লোয়ার আমি বুঝবো কি করে, কোনটা হায়ার কোনটা লোয়ার সেটা বুঝবো কি করে? দরকার নেই তোর বোঝার, কারণ বোঝার জন্য অন্য লোক আছে, তারা কিন্তু কিছু বলবেন, তো সেই রুল অনুযায়ী কিন্তু হায়ার লোয়ার ঠিক হবে। তো আমরা পরিষ্কারভাবে সেই বিষয়টা মধ্যে চলে যাচ্ছি, সেই বিষয়টা আমি তোকে বোঝাচ্ছি যে যেখানে সিজ ট্রান্স তুমি অ্যাপ্লাই করতে পারবে না, সিজ ট্রান্স বলতে পারবে না, সেক্ষেত্রে কিভাবে তুমি কম্পাউন্ডগুলোর মধ্যে ডিফারেন্সিয়েট করবে। চল দেখে নি বিষয়টা, সেটা হচ্ছে কি না, আমরা এই এ বি, এখানে এ আছে এখানে বি আছে এখানে সি আছে এখানে ডি আছে, তো প্রায়োরিটি ডিটারমাইন দ্য প্রায়োরিটি এ বি সি ডির প্রায়োরিটি ঠিক করতে হবে। যদি হায়ার প্রায়োরিটি
একই দিকে থাকে, এটাও যদি হায়ার, এটা যদি হায়ার, আর এটা লোয়ার, এটা লোয়ার, যদি হায়ার গুলো একই দিকে থাকে তখন সেই আইসোমারটাকে বলা হবে কি না জেড, জেড বলা হবে, তাকে বলা হবে জেড। আর যদি হায়ার গুলো অপোজিট দিকে থাকে তখন তাকে বলা হবে কি ই, সেই আইসোমারটাকে বলা হবে ই আইসোমার। তো হায়ার গ্রুপ অপোজিট দিকে, এখানে সেম গ্রুপের কথা বলা হচ্ছে না, হায়ার প্রায়োরিটির গ্রুপ, লোয়ার প্রায়োরিটির গ্রুপ। কিন্তু সেই প্রশ্নটা আবার থেকে যাচ্ছে যে আমি বুঝবো কি করে কোনটা হায়ার বা কোনটা লোয়ার প্রায়োরিটি, কি করে বুঝবো? না, সেটার জন্য যে রুল আছে সেই রুল কিন্তু কি না সিআইপি রুল, সিআইপি রুল। এইখানে লেখা আছে সিআইপি। সিআইপি মানে কি? তিনজন লোকের নাম, তিনজন লোকের নাম, সেটা কি কি তাদের নাম না সিআইপি, এইটা তিনজন ভদ্রলোকের নাম। তো সেই ভদ্রলোকের নাম আমি তিনজন লিখছি, কান, কান, ইনগোল্ড, ইনগোল্ড, প্রিলোক, প্রিলোক, কান, ইনগোল্ড, প্রিলোক, সিআইপি রুল। এই রুলে কি বলা আছে? রুল 5টা। তো রুলের যে 5টা যে রুল আছে তাতে কি হায়ার অ্যাটমিক নাম্বারকে তুই সিনিয়র ধরবি, হায়ার প্রায়োরিটি দিবি হায়ার অ্যাটমিক নাম্বার থাকলে। আর কি না যদি আইসোটোপ থাকে যার হায়ার মাস তাকেই আগে ধরবি, ডয়টোরিয়াম, ট্রিটিয়াম হাইড্রোজেনের চাইতে আগে যাবে, কার্বন 14 কার্বন 12 এর চাইতে আগে যাবে। যদি একটা অ্যাটম যদি একই হয়ে যায় তাহলে তার পরের অ্যাটম পর্যন্ত যেতে হবে, সেটা আলাদা থাকলে আইডেন্টিক্যাল সেকেন্ড অ্যাটম সিনিয়রিটি দেখতে হবে। আর কি না যদি দেখা যায় যে সেখানে মাল্টিপল বন্ড আছে তাহলে মাল্টিপল বন্ডটাকে কিন্তু ধরতে হবে দুটো অ্যাটম, দুটো সিঙ্গেল বন্ডেড অ্যাটম, যেরকম ধর সি ও ও এইচ আর সি এইচ ও, এটাকে মনে মনে ভাবতে হবে এটাকে যে সি ও ও, এটা দুটো ও আর ও এইচ, এটাকে আলাদা করে দুটো অ্যাটম ভাবতে হবে, এটাকে আলাদা করে দুটো অ্যাটম ভাবতে হবে, এগুলোকে আলাদা করে ভাবতে হবে। ভেবে যাতে বেশি অ্যাটমিক নাম্বারের এলিমেন্ট থাকবে সেই অ্যাটমটাকে সিনিয়র ধরতে হবে, বেশি অ্যাটমিক নাম্বার। তাহলে এই 4টে রুল আছে, হায়ার অ্যাটমিক নাম্বার, হায়ার মাস, সেকেন্ড অ্যাটম দেখতে হবে, আর মাল্টিপল বন্ড হলে তাকে যতগুলো থাকবে সেই অনুযায়ী ততগুলো সিঙ্গেল বন্ড হিসাবে অ্যাটমকে ভাবতে হবে। এই রুল অনুযায়ী, এই সিআইপি রুল অনুযায়ী আমরা তাদেরকে ই এবং জেড নাম দেব। তো সেটা দেখ, আমি তোকে দেখাচ্ছি যে একটা এক্সাম্পল দিয়ে দেখ, তুই দেখলে বুঝতে পারবি। আমি তোকে এখানে এক্সাম্পলটা দিচ্ছি, তুই ভালো করে জাস্ট দেখ। কার্বন ডাবল বন্ড কার্বন, তুই সিএল বিআর এফ আর আই, একে তুই ই বলবি না জেড বলবি? তুই কি হায়ার প্রায়োরিটি গুলো যদি একই দিকে থাকে তখন তাকে জেড বলে, অপোজিট দিকে থাকলে ই বলে। তো দেখ বিআর আর সিএল এর মধ্যে কি না বিআর আর সিএল এর মধ্যে হায়ার প্রায়োরিটি হচ্ছে এইটা, কারণ এর অ্যাটমিক নাম্বার বেশি, হায়ার প্রায়োরিটি, এটা হচ্ছে লোয়ার প্রায়োরিটি। এই দুটোর মধ্যে কি হায়ার প্রায়োরিটি এটা, আর এটা হচ্ছে লোয়ার প্রায়োরিটি। মাস নাম্বার, এই অ্যাটমিক নাম্বার যার কম তার লোয়ার প্রায়োরিটি, এই রুলটা ইউজ করলাম। তো হায়ার প্রায়োরিটি গুলো একই দিকে, তাহলে এটা কিন্তু জেড আইসোমার হবে। হায়ার প্রায়োরিটি গুলো একই দিকে, লোয়ার প্রায়োরিটি গুলো। যদি কখনো দেখা যায় যে হায়ার প্রায়োরিটি গুলো অপোজিট দিকে যাচ্ছে, ধর কার্বন ডাবল বন্ড কার্বন, এখানে ধর CH3, এখানে ধর ইথাইল, এখানে ধর তুই ক্লোরিন, এখানে ধর তোর ফ্লুরিন,
তাহলে মিথাইল আর ইথাইল দুখানা কার্বন আছে, একখানা, এর প্রায়োরিটি হায়ার, এর প্রায়োরিটি হায়ার, এটা হায়ার প্রায়োরিটি, এটা লোয়ার প্রায়োরিটি, এটা হায়ার প্রায়োরিটি, এটা লোয়ার প্রায়োরিটি, এটা অপোজিট দিকে হায়ার প্রায়োরিটি, হায়ার প্রায়োরিটি অপোজিট দিকে, তাহলে এটা কিন্তু ই আইসোমার হিসাবে কনসিডার হবে। তো ই জেড এগুলোতে সিস ট্রান্স বলা যাবে না। সিস ট্রান্স একই রকমের গ্রুপ থাকলে তখন সিস ট্রান্স বলা হয়, কিন্তু সেই জন্যই এই নোমেনক্লেচার সিস্টেম করা হয়েছে ই জেড। ইজ ইট ক্লিয়ার অর নট? এটা পরিষ্কার কি পরিষ্কার নয় আমাকে হ্যাঁ স্যার পরিষ্কার। CH2 5 এটা কি করে হলো লোয়ার প্রায়োরিটি বলবেন? এখানে আমি বলেছি যে একটা অ্যাটম যদি এক হয়ে যায় তাহলে সেকেন্ড অ্যাটম দেখতে হবে। এখানে দুটো অ্যাটম রয়েছে, এখানে একটা অ্যাটম রয়েছে, অবভিয়াসলি এর হায়ার প্রায়োরিটি থাকবেই। এটাতে বেশি কার্বনও রয়েছে, বেশি হাইড্রোজেনও রয়েছে। এখানে কিন্তু কার্বন হাইড্রোজেন দুটোই কম রয়েছে, প্রায়োরিটি অবভিয়াসলি এটা বেশি। ওই যে 4টে রুল বলেছি, ওই রুলের বেসিসেই আমি এটা করেছি। তো এখন কতগুলো জিওমেট্রিক্যাল আইসোমার হয় সেটা আমরা বোঝার জন্যে জিওমেট্রিক্যাল আইসোমার কতগুলো হবে, কারণ বেশি বেশি যদি ডাবল বন্ড থাকে তাহলে জিওমেট্রিক্যাল আইসোমার বেশি হয়ে যাবে। আমি তোকে 3 রকমের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। জিওমেট্রিক্যাল আইসোমার কতগুলো হবে সেগুলো বোঝার জন্যে অনেকে লিখে 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 দেখে, তো আমি তোকে লিখে লিখে দেখার কথা আমি বলবো না। আমি তোকে সিম্পল ওয়েতে আমি তোকে বোঝাবো, যে তুই নিজেই বুঝে যাবি যে কতগুলো জিওমেট্রিক্যাল আইসোমার হতে পারে। তুই ভালো করে আমার কথাটা দেখ, যে জিওমেট্রিক্যাল ক্যালকুলেটিং নাম্বার অফ স্টিরিও সেন্টার। স্টিরিও সেন্টার মানে কি আমি তোকে দেখাচ্ছি। স্টিরিও সেন্টার মানে কতগুলো জায়গায় এরকম ধরনের আছে, আমি সেটা তোকে বোঝাচ্ছি, তুই ভালো করে আমার কথাটা শোন। সেটা হচ্ছে নাম্বার অফ জিওমেট্রিক্যাল আইসোমার। দেখ, যদি এরকম হয় কতগুলো জিওমেট্রিক্যাল আইসোমার হবে, দেখ যে ওখানে স্টিরিও সেন্টার মানে হচ্ছে কতগুলো ওখানে ডাবল বন্ড আছে, কতগুলো ডাবল বন্ড আছে। তুই এভাবে যা, তো দেখ কম্পাউন্ড উইথ ডিসিমিলার এন্ড। ডিসিমিলার এন্ড মানে কি? মানে এখানে একটা ডাবল বন্ড আছে, এখানে একটা ডাবল বন্ড আছে, কিন্তু এই দিকটা আছে C2H5 আর এই দিকটা আছে CH3, মানে ডিসিমিলার এন্ড, এন্ড গুলো আলাদা। C2H5 এখানে কম্পাউন্ডটা এরকম করা আছে, আমি বড় করে লিখছি, ওখানে হয়তো তুই দেখতে পাচ্ছিস না। স্যার আপনার ভিডিওটা পজ হয়ে গেছে। কি নড়ছে না নড়ছে না এখন? হ্যালো, শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যাঁ স্যার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছিস? তুই নেটওয়ার্কের ডিস্টারবেন্স আসছে। স্ক্রিনটা কি দেখতে পাচ্ছিস? আমি লিখছি, দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার হ্যাঁ, লেখা স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দুটো ডাবল বন্ড আছে, সেটাকে বলে স্টিরিও সেন্টার।
যদি দুটো টার্মিনাল এন্ড যদি এক না হয়, জিজ্ঞাসা করে কতগুলো আইসোমার হবে, এই রকম ধরনের কম্পাউন্ডে কতগুলো আইসোমার হবে। যতগুলো ডাবল বন্ড থাকবে, যদি টার্মিনাল এন্ড গুলো যদি আলাদা হয়, তাহলে 2n টা আইসোমার হবে। n এর জায়গায় তুই নাম্বার অফ ডাবল বন্ড বসাবি। ধর দুটো ডাবল বন্ড থাকলে 2 4 বসাবি, বা তিনটে ডাবল বন্ড থাকলে 2 মানে 8 বসাবি। এভাবে হয় যে কতগুলো আইসোমার হয়, তুই শুধু এইটুকুই জানার চেষ্টা কর যে কতগুলো আইসোমার হবে। সেই আইসোমার কিভাবে লিখতে হবে সেটা আমি অত কিছু নেই, আমি শুধু আইসোমার কটা হবে আমি সেটা তোকে বলে দিচ্ছি আপাতত। এই টেবিলটায় আইসোমার কিভাবে লিখতে হয় সেটাও আছে, কিন্তু এতটা তোর দরকার পড়বে না, আমি অনেকটা বেশি গিয়ে পড়াচ্ছি, তো নিটফিটে লাগে ওগুলো। তুই এখানে আপাতত দেখ যে দুটো টার্মিনাল এন্ড যদি এক না হয়, মিথাইল ইথাইল, তাহলে এটা 2n টা হবে আইসোমার। কিন্তু যদি টার্মিনাল এন্ড সিমিলার, এই যে দেখ এদিকেও মিথাইল আছে এদিকেও মিথাইল আছে, এবং ডাবল বন্ড যদি ইভেন নাম্বার থাকে, ডাবল বন্ড যদি ইভেন নাম্বার মানে দুটো বা চারটে এরকম ধরনের যদি থাকে, তাহলে কতগুলো আইসোমার হবে না 2n-1 প্লাস 2n/2 - 1 এতগুলো আইসোমার হবে। এটা হচ্ছে আইসোমার হওয়ার ফর্মুলা। যদি টার্মিনাল এন্ড গুলো একই থাকে, মানে এদিকে প্রান্তে মিথাইল বা ইথাইল দেখছিস, ওদিকের প্রান্তে মিথাইল বা ইথাইল দেখছিস, আর ডাবল বন্ড গুলো কিন্তু ইভেন নাম্বার, তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবি, তাহলে কিন্তু আইসোমারের নাম্বারটা পেয়ে যাবি তুই। আর যদি দেখা যায় যে টার্মিনাল এন্ড একই রয়েছে, টার্মিনাল এন্ডটা সেমই রয়েছে, কিন্তু তোর অড নাম্বার ডাবল বন্ড রয়েছে, অড নাম্বার ডাবল বন্ড, তাহলে তোর হবে 2n-1 প্লাস 2n-1/2 এত নাম্বার অফ আইসোমার হবে এখানে। যেরকম তিনটে আছে অড নাম্বার, 3টে 5টা 7টা এরকম ধরনের যদি অড নাম্বার থাকে, তাহলে তার থেকে কতগুলো আইসোমার পাওয়া যাবে সেই নাম্বারটা তুই পেয়ে যাবি। তাহলে তিনটে টাইপ হতে পারে, দুটো প্রান্ত ডিসিমিলার, যতগুলো ডাবল বন্ড থাকে ইভেন বা অড যাই থাকুক না কেন, ফার্স্ট ফর্মুলাটা যেটা বলেছি মানে এই ফর্মুলাটা, এটা দুটো প্রান্ত হচ্ছে কি না ডিসিমিলার, তখন তোর যতগুলোই আইসো 2n হয়ে যাবে, 2n বসিয়ে দিবি। এবারে দুটো প্রান্ত যদি ডিসিমিলার হয়, দুটো প্রান্ত ডিসিমিলার কিন্তু ইভেন নাম্বার ডাবল বন্ড রয়েছে, ইভেন নাম্বার আছে, তখন কিন্তু তুই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবি 2n-1 প্লাস 2n/2 - 1। আর যদি দুটো প্রান্ত যদি সিমিলার হয় কিন্তু অড নাম্বার হয়, অড নাম্বার ডাবল বন্ড থাকে, ডাবল বন্ডের নাম্বার হচ্ছে অড, মানে 3টে 5টা 7টা এরকম ধরনের কিছু হয়, তাহলে তো তখন 2 দিয়ে ডিভাইড করতে পারবি না, তখন n-1/2 অড নাম্বার হলে তার থেকে -1 করলেই কিন্তু ডিভাইড করলে মিলে যাবে। তো সেই জন্য ফর্মুলাটা ওরকম হয়েছে। তো জিওমেট্রিক্যাল আইসোমার কতগুলো করে দেখা যাবে, তার 3টে আমি ফর্মুলা দিলাম। দিস ইজ ম্যাক্সিমাম, হাইয়েস্ট এক্সটেন্টে আমি তোকে বললাম, এর বাইরে কিছু দেবে না, এতখানিও দেবে না। সিস ট্রান্স লিখতে দেয় বা ইজেড বড় জোর ম্যাক্সিমাম দিতে পারে, সেটাও আমি রুলস অ্যান্ড রেগুলেশন তোকে বলেছি। এবার আইসোমার জিওমেট্রিক আমি পড়ালাম, কনফিগারেশন আইসোমারের মধ্যে জিওমেট্রিক্যাল আইসোমার ছিল, অপটিক্যাল আইসোমার। তো অলরেডি আমরা জিওমেট্রিক্যাল আইসোমারটা আমরা ডিসকাস করেছি। এইবারে আমরা চলে আসছি অপটিক্যাল আইসোমার, যেটার আবার দুটো টাইপ আছে, একটা হচ্ছে এনানসিওমার আর একটা হচ্ছে ডায়াস্টিরিওমার। তো এই অপটিক্যাল আইসোমার যেটা এনানসিওমার এবং ডায়াস্টিরিওমার, সেখানে কি ব্যাপারটা আছে আমি তোকে বলছি। প্রথম কথা, কয়েকটা বেসিক জিনিসপত্র তোকে জানতে হবে। সেটা কি না, অপটিক্যাল আইসোমার গুলো কাদেরকে বলে, তুই একটা ছবি দেখ, এই ছবিটায় তুই কি দেখতে পাচ্ছিস ভালো করে তুই দেখ, আমি তোকে ছবিটার একটু
ভালো করে তোকে দেখতে বলবো, দুবার তুই ছবিটা দেখ যে একজন কি করতে চেষ্টা করছে। দুটো মলিকিউল এই অবস্থায় দেখ, একটা আর একটার মিরার ইমেজ, একটা আর একটার মিরার ইমেজ, কিন্তু একটাকে যখন আর একটার সাথে মেলাতে যাওয়া হচ্ছে, একটাকে যখন আর একটার সাথে মেলাতে যাওয়া হচ্ছে, তখন কিন্তু মিলছে না। ঘুরিয়ে টুরিয়েও একটা মিললে, দুটো মিললে, আর দুটো কিন্তু মিলছে না, কোনোভাবেই তুই মেলাতে পারবি না। মানে একটা আর একটার উপরে ফেললে কোনোভাবেই কিন্তু মেলানো যাচ্ছে না, কিন্তু দেখতে একই রকমের লাগছে। মিরারের সামনে একটা আর একটার মিরার ইমেজ, একটা আর একটার মিরার ইমেজ, তুই ভালো করে দেখ যে কোনোভাবেই মেলানো যাচ্ছে। ইয়েলো আর গ্রিনটা মিলছে না, আবার এখানে ব্লু আর গ্রিনটা মিলছে না, যেভাবেই তুই ঘোরাতে যাবি কোনোভাবেই কিন্তু একটা আর একটার সাথে মিলছে না। এদেরকে কি বলে? এদেরকে বলে অপটিক্যাল আইসোমার। এটাই হচ্ছে অপটিক্যাল আইসোমারের বেস্ট উপায়, হচ্ছে আমি তোকে বলছি নন সুপার ইম্পোজেবল মিরার ইমেজেস। মিরার ইমেজ তারা কিন্তু নন সুপার ইম্পোজ, মানে একটার উপরে আর একটা মিরার, আর একটা কম্পাউন্ডের উপর একটা কম্পাউন্ড দিলে কিন্তু মিলে যাবে না, মিলবে না, কোনো না কোনো অ্যাটমে মিলবে না। এমন যদি হয় তাহলে ওই কম্পাউন্ডটা এবং তার মিরার ইমেজটা কিন্তু আলাদা, ডিফারেন্ট। এদেরকে অপটিক্যাল আইসোমার বলে। এখন এই বিষয়টা নিয়ে আমাদের জানতে হবে যে কেন মিলছে না বা কাদের ক্ষেত্রে মিলবে না, ইত্যাদি ইত্যাদি বিষয়টা কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই ছবিটা কিন্তু মনের মধ্যে গেঁথে রাখ যে চারটে কালার আছে, মানে চারটে আলাদা গ্রুপ কার্বনের সাথে, চারটে আলাদা কালার মানে চারটে আলাদা গ্রুপ। কোনো গ্রুপ কিন্তু একবার মানে রিপিটেশন নেই, ইয়েলো দুবার নেই, গ্রিন দুবার নেই, বা হোয়াইট দুবার নেই, বা ব্লু দুবার নেই। চারটে গ্রুপই যখন আলাদা হয় একটা কার্বনের সাথে, তখনই কিন্তু এই জিনিসটা দেখা যায়। এটা বেসিক ব্যাপার, এটা তুই বুঝতে পারছিস যে এই ছবিটা থেকেই বুঝতে পারবি। যদি কখনো একই গ্রুপ যদি দুবার থাকতো, তার যদি তুই মিরার ইমেজ নিতিস, তাহলে সেই মিরার ইমেজ কিন্তু সেম হয়ে যেত, তখন তারা অপটিক্যাল আইসোমার হতো না। এমন ঘটনা আমি তোকে দেখাতে পারি, এখানে আছে, আমি তোকে দেখাচ্ছি। তো প্রথমে একটা জিনিস বোঝার চেষ্টা কর, সেটা হচ্ছে কি না, প্লেন পোলারাইজ লাইট বলতে কি বোঝায়। প্লেন পোলারাইজ লাইট বলতে কি বোঝায়, আগে এই জিনিসটা পরিষ্কার করে বোঝার চেষ্টা করতে হবে, কারণ এর সাথে অন্য একটা বিষয় কোরিলেটেড। কারণ তুই মনে করে দেখ, যে বোঝার চেষ্টা কর যে নাম দেওয়া হয়েছে কি অপটিক্যাল আইসোমার, মানে লাইট রিলেটেড কোনো ব্যাপার রয়েছে। নামটা অপটিক্যাল আইসোমার দেওয়া হয়েছে মানেই তার সাথে লাইট রিলেটেড কোনো ব্যাপার আছে। তো সেটা কি আগে না জানলে তো বোঝা যাবে না। আমি মিরারের সামনে একটা মলিকিউল রাখলাম আর তারপরে দেখছি যে সুপার ইম্পোজ করিয়ে মিলছে না, আমি তখন বলে দিলাম এই দুটো আইসোমার, অপটিক্যাল আইসোমার হয়ে গেল। কিন্তু অপটিক্যাল, ওয়াই ইট ইজ অপটিক্যাল, কেন এটা অপটিক্যাল, তো সেটা আমি তোকে বলছি, কিন্তু তার আগে তোকে জানতে হবে যে প্লেন পোলারাইজ লাইট। হ্যাঁ, 2 মিনিট একটু সময় চেয়ে নিচ্ছি, আমি আসছি 2 মিনিট।
তো যেটা বলছিলাম, প্লেন পোলারাইজ লাইট বলতে কি বোঝায় দেখ, আমি তোকে ছবিতে দেখাচ্ছি, ভালো করে তুই শোন। বিষয়টা কি না, বিষয়টা হচ্ছে যে এখানে কি লেখা আছে ভালো করে দেখ, আনপোলারাইজ লাইট। যখন কোনো সোর্সে ধর একটা ধর এখানে মোমবাতি জ্বলছে, ছবিটা বাজে হয়ে যাচ্ছে, যাকে মোমবাতি জ্বলছে, তার লাইটটা কিরকম না, লাইটটা সব দিকে ছড়িয়ে পড়ে। লাইটটা কিন্তু কোনো একটা পার্টিকুলার ডাইরেকশনে লাইটটা থাকে না, লাইটটা কিন্তু এটা সমস্ত দিকেই কিন্তু লাইটটা থাকে। এটাকে কি বলে, আনপোলারাইজ লাইট। কিন্তু সেই লাইটকে তুই একটা প্রিজমের মধ্যে দিয়ে এরকম একটা পাওয়া যায়, তাকে বলে পোলারাইজার, নিকল প্রিজম। দেখ কি লেখা আছে, নিকল প্রিজম, এটা হচ্ছে পোলারাইজার। এর মধ্যে দিয়ে পাঠালে এটা যেটা অনেকগুলো প্লেনে লাইটটা ছিল সেটা একটা সিঙ্গেল প্লেনে চলে আসবে, একেই বলে প্লেন পোলারাইজ লাইট। লাইটটা এরকম ছিল, এরকম ছিল, এরকম ছিল, এরকম। আমি একটা ছবি দেখাচ্ছি এই পাশে, এ দেখ, এতগুলো ডাইরেকশনে এখানে ছিল, সেটা একটা ডাইরেকশনে লাইটটা থাকবে। এই যে একটা ডাইরেকশনে, একে কি বলে, একে বলে পিপিএল, পিপিএল, প্লেন পোলারাইজ লাইট। সিম্পল ভাবে বোঝার চেষ্টা কর যে লাইট মেনি ডাইরেকশনাল, লাইট বিভিন্ন ডাইরেকশনে, সব ডাইরেকশনেই যায়, কিন্তু তাকে একটা পোলারাইজার বলে একটা যন্ত্র আছে, একটা মেশিন আছে, তার মধ্যে দিয়ে পাঠালে লাইটকে শুধু একটা পার্টিকুলার প্লেনেতেই পাওয়া যাবে, একে বলে প্লেন পোলারাইজ লাইট। এই লাইটটাকে কি করতে হবে, এবারে খুব মজাদার ব্যাপার, এইবারে এই লাইটটাকে কি করতে হবে না, একটা পোলারিমিটার বলে একটা যন্ত্র আছে, এই যন্ত্রটার নাম হচ্ছে পোলারিমিটার। তার মধ্যে একটা টিউব আছে, এর ভিতরে একটা এরকম লম্বা করে একটা টিউব আছে, তো তার মধ্যে একটা অর্গানিক কম্পাউন্ড আছে, লাইটটা ওর ভিতর দিয়ে যাবে, যাওয়ার পরে কি হবে না, লাইটটা আগে যেরকম ভাবে যে প্লেনে ছিল সেই প্লেনটা ছিল এইটা, অরিজিনাল প্লেনটা ছিল, ভালো করে বোঝার চেষ্টা কর, এইটা হচ্ছে অরিজিনাল। আর এই যে বেঁকে গেছে, এরকম হয়েছে, এটা হচ্ছে এই আলফা অ্যাঙ্গেলে বেঁকে গেছে, এটা হচ্ছে আফটার পাসিং থ্রু অর্গানিক কম্পাউন্ড। ব্যাপারটা কি, বেসিক ব্যাপারটা হচ্ছে খুব সিম্পল, সেটা হচ্ছে যে প্লেন পোলারাইজ লাইটকে যখন কোনো একটা অর্গানিক কম্পাউন্ডের মধ্যে দিয়ে পাঠানো যায়, অনেক সময় দেখা যায় যে তার যে অরিজিনাল যে এরকম ভাবে লাইটটা যে রোটেট করছিল, ওটা দেখা যায় যে এই রকম ভাবে বেঁকে গেছে, অথবা এরকম ভাবেও বেঁকে যেতে পারে। আবার আমি বলছি, এটা হচ্ছে প্লেন পোলারাইজ লাইট নয়, এটা আনপোলারাইজ লাইট, সেটা নিকল প্রিজমের মধ্যে দিয়ে পাঠালে প্লেন পোলারাইজ লাইট হয়েছে, একটা প্লেনে ভাইব্রেট করছে। এবারে এটা একটা সলিউশনের মধ্যে দিয়ে যেই পাঠাবি, তখন দেখা যাবে যে এটা এরকম ভাবে বেঁকে যাবে, রোটেট করে যাবে। যদি কোনো কম্পাউন্ড এটা করতে পারে, সব কম্পাউন্ড এটা পারে না, লাইটকে রোটেট করিয়ে দিতে পারে না, প্লেন পোলারাইজ লাইটকে রোটেট করাতে পারে না, যে পারে তাকে বলে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। যারা প্লেন পোলারাইজ লাইটকে রোটেট করাতে পারে তাদেরকে বলে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। তুই এই ছবিটা বুঝতে পেরেছিস কি পারিসনি, হ্যাঁ কি না? আমি যা বলেছি বোঝা গেছে না যায়নি?
পেরেছি স্যার। স্যার এটা আমি আরেকবার বলবেন? আমি আবার বলছি বেসিক ব্যাপারটা হচ্ছে যে লাইট সেটা আনপোলারাইজড মানে কি, সে সব দিকে দেখ। একটা যদি তুই মোমবাতি জ্বালাস, তুই মোমবাতি ডান দিক বাঁ দিকে পিছনে সামনে বলে কোনো জায়গা নেই, সব জায়গায় সব দিকেই তুই আলো পাবি। কিন্তু এই আলোটাকে তুই একটা পার্টিকুলার প্লেনে করে দিতে পারিস। সিম্পল নিকল প্রিজম বাড়িতেও বানানো যায়, দুটো প্রিজম উল্টো করে দিয়ে তার মধ্যে দিয়ে লাইটকে পাঠালে লাইটটা একটা প্লেনে চলে আসে। এটা ফিজিক্সের প্রসেস, নিকল প্রিজম বলে ওটাকে। তো লাইটটা একটা প্লেনে চলে এলো, এবারে সেই লাইটটাকে একটা অর্গানিক কম্পাউন্ড, একটা টিউবের মধ্যে পোলারিমিটার বলে একটা যন্ত্র আছে, তার মধ্যে একটা টিউব রাখা রয়েছে, তার মধ্যে দিয়ে লাইটটা যাবে। যাওয়ার পরে এবারে উল্টো দিকে যখন লাইটটা গিয়ে বেরোবে, যখন সেখানে একটা অ্যানালাইজার আছে, অ্যানালাইজারের মধ্যে দেখা যাবে এই যে নিকল প্রিজম অ্যানালাইজার, এই যে এদিকে একটা অ্যানালাইজার আছে, অ্যানালাইজারে তুই দেখতে পাবি। তুই যখন দেখতে পাবি তখন দেখবি যে লাইটটা যে ভাবে লাইটটা ছিল, যে প্লেনে লাইটটা ছিল, সেই প্লেন থেকে কি হয়েছে না কিছু একটা অ্যাঙ্গেল করে বেঁকে গেছে। সেই অ্যাঙ্গেলটা দু রকমের হতে পারে, আমি তোকে দেখাচ্ছি। প্লেন পোলারাইজড লাইট এটা কাকে বলে এখানে লিখে দিয়েছি, যদি কোনো অসুবিধা হয় এখানে পড়লেই তুই বুঝতে পারবি প্লেন পোলারাইজড লাইট কাকে বলে। আমি তোকে বুঝিয়েছি। লাইট এটা হচ্ছে আনপোলারাইজড, যেটা আনপোলারাইজড, কিন্তু এখানে একটা পার্টিকুলার একে বলে প্লেন পোলারাইজড লাইট বা পিপিএল। এটা নিকল প্রিজমের মধ্যে দিয়ে পাঠানোর পরে এই রকম ছিল, এই রকম থেকে এই রকম হয়ে যাবে। এবার এইটাকে যখন তুই অর্গানিক কম্পাউন্ডের মধ্যে পাঠাবি, পরপর আমি সবই করে দিয়েছি তোকে। দেখ, এটা হচ্ছে একটা লাইট সোর্স, বাল্বের আলো, মেনি ডাইরেকশনাল। এবারে তাকে তুই নিকল প্রিজমের মধ্যে দিয়ে পাঠিয়েছিস, পাঠানোর পরে এইটা হচ্ছে পোলারিমিটার, এই টিউবটা। এবার টিউবের মধ্যে দিয়ে যখন যাচ্ছে, ভালো করে খেয়াল করে দেখ কিরকম লাইটটা বেঁকে যাচ্ছে। দেখ, এরকম ছিল, এবারে এরকম বেঁকে গেছে, যখন এখানে যখন মেজার করছিস তখন তুই দেখা যাবে যে এখানে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি এরকম করে অ্যাঙ্গেল আছে। এখানে যখন তুই দেখবি তখন দেখবি হয়তো সেটা বেঁকে গিয়ে হয়তো এরকম জায়গায় 45 ডিগ্রিতে চলে গেছে, কি এরকম জায়গায় চলে গেছে, যা অরিজিনাল ছিল তার থেকে এরকম রোটেশন দিয়েছে। এটা পোলারিমিটার যন্ত্রে এই জিনিসটা মেজার করা যায়, ইউজ টু মেজার দ্য অপটিক্যাল রোটেশন অফ দ্য মলিকিউল ইন এ সলিউশন। খুব ইন্টারেস্টিং জিনিস। এটা 12-তেও আছে, এই জিনিসটা 12-তেও রয়েছে। 12-এ ওটা মেজার করতে হয়, এটা একটা এক্সপেরিমেন্ট আছে, সেটাতে করতে হয়। খুব খুব দরকারি জিনিস, এর থেকে প্রচুর প্রশ্নও আসে। তো when ordinary light is passed through nickel prism, it oscillates in the same plane called the plane polarized light. সেটা যখন অর্গানিক কম্পাউন্ডের মধ্যে দিয়ে পাঠানো হবে তখন সেটা লাইটকে রোটেট করায়। দিস ইজ কল্ড অপটিক্যাল আইসোমার। যারা এটা করতে পারে তাদেরকে বলে অপটিক্যাল আইসোমার বা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড যে লাইটকে রোটেট করাতে পারে। অনেকেই পারে না, যে পারে তাকে বলে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, যে পারে না তাকে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড বলে। এ নিয়ে আমি পরে আসছি। তো দেখ, আমি তোকে বলেছি কি না, অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড কাকে বলে না, দেখ সার্টেন কম্পাউন্ড, সব কম্পাউন্ডের কথা বলা হচ্ছে না, রোটেট দ্য প্লেন অফ লাইট ইন ক্যারেক্টারিস্টিক ওয়ে when it is passed through their solution. Plane polarized light is used to measure the amount of rotation. These compounds are referred to as optical active. এই ছিল, এই করে দিয়েছে, রোটেট করিয়ে দিয়েছে, তখনই তাকে বলা হবে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। সেই সব কম্পাউন্ডকেই বলে। সবাই পারে না, কারা পারে আমি তোকে বলছি, তুই আগে এই কথাটা শোন যে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড কাদেরকে বলা হয়। যারা পারে শুধুমাত্র তাদেরকে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড বলা হবে। এই হচ্ছে প্লেন ছিল এরকম ভাবে, এবারে এইখানে কম্পাউন্ডটা রয়েছে, এই কম্পাউন্ডটা কি করে না, এটা লাইটকে এইরকম ছিল,
এবারে দেখ এরকম বাঁকিয়ে দিয়েছে। কোন কম্পাউন্ড পারে? এবারে তুই পুরানো কথাটা বোঝার চেষ্টা কর, যে ছবিটা আমি তোকে প্রথমে মিরারের সামনে দেখাচ্ছিলাম, ভালো করে এই ছবিটা দেখ। এই কম্পাউন্ড গুলোই কিন্তু লাইটকে রোটেট করাতে পারে, মানে যাতে কার্বন চারটে আলাদা, কার্বনের সাথে চারটে গ্রুপই আলাদা, এই যে এ বি সি ডি এরকম চারটে গ্রুপই আলাদা, এ ধরনের কম্পাউন্ডই কিন্তু পারে কি লাইটকে এরকম ভাবে রোটেট করিয়ে দিতে। তো সেই জন্যে অপটিক্যাল আইসোমারের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে লাইটকে রোটেট করিয়ে দেওয়া। কারণ অপটিক্যাল আইসোমারগুলো আর অন্য কিছু তুই মেজার করতে পারবি না, একটাই জিনিস মেজার করতে হবে, কারণ প্রপার্টির কোনো ডিফারেন্স নেই। একটা কম্পাউন্ডকে তুই মিরারের সামনে রাখলি, তো কম্পাউন্ডটা অরিজিনালটা আর মিরার ইমেজের মধ্যে কোনো ডিফারেন্স তুই সেরকম পাবি না প্রপার্টি, শুধুমাত্র একটাই ডিফারেন্স পাবি কি না এই অপটিক্যাল রোটেশনের ডাইরেকশনের ডিফারেন্সটা পাবি তুই। আমি তোকে দেখাচ্ছি, দেখ কত সুন্দর ব্যাপার, যে দুভাবে ও লাইটকে রোটেট করাতে পারে। একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে rotate the plane polarized light to the right is called dextrorotatory, D or প্লাস দিয়ে ডিনোট করা হয়। ডেক্সট্রোরোটেটারি কম কিছু লাইট এরকম আছে, তাকে এরকম রাইট হ্যান্ড সাইডে রোটেট করা, তাকে কি বলে? ডেক্সট্রোরোটেটারি। আর লিভোরোটেটারি, দেখ রোটেট টুয়ার্ডস লেফট, লিভোরোটেটারি, তাহলে এল বা মাইনাস, মানে এরকম থাকার কথা, এরকম এদিকে রোটেট করে দিয়েছে, এরকম বাঁ দিকে রোটেট করে দিয়েছে, লিভোরোটেটারি, LAEVO, লিভোরোটেটারি। তো আমি তোকে ছবিতে দেখাচ্ছি, দেখ ডেক্সট্রোরোটেটারি এই রকম হলে, এই দেখ এটা হচ্ছে প্লেন পোলারাইজড লাইট, ভালো করে দেখ, আমি তোকে অনেক ছবি ইউজ করেছি জিনিসটা বোঝানোর জন্য। এটা হচ্ছে প্লেন পোলারাইজড লাইট, এই ডাইরেকশনে আছে। এবারে কি হয়েছে না, এটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, এর মধ্যে কম্পাউন্ডটা রয়েছে, লাইটকে রোটেট করিয়ে দিয়েছে, দেখ লাইটকে রোটেট করে দিয়েছে, একে বলে কি ডেক্সট্রোরোটেটারি। আর এখানে দেখ এরকম আর একটা কম্পাউন্ড এই ডাইরেকশনে ছিল, দেখ এই ডাইরেকশনে ছিল, তাকে এই দিকে রোটেট করিয়েছে, এই অ্যাঙ্গেলে রোটেট করিয়েছে, একে বলে লিভোরোটেটারি। তো যদি দুটো কম্পাউন্ড থাকে, কম্পাউন্ড এ আর তার কম্পাউন্ড এর মিরার ইমেজ, এখানে মিরার ইমেজ, এটাকে যদি 1 বলিস, এটাকে যদি তুই 2 বলিস, দাঁড়া 1 মিনিট, হ্যালো হ্যালো হ্যালো, কে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো। এই মোটামুটি আছি, একটু ওষুধ খেয়েছি আর কি, ঠিক আছে, আগের চাইতে ঠিক আছে। তোমার নাম্বার চিনতে পারিস? ও আচ্ছা 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 আচ্ছা, কালকে পর্যন্ত খাই ওষুধটা, মোটামুটি ঠিক হয়ে যাবে, গলা টলা ব্যথা একটু কমেছে আর কি। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 আছে, ঠিক আছে ঠিক আছে। তো এখানে এইটা একটা অরিজিনাল কম্পাউন্ড আর এটা তার মিরার ইমেজ, এই দুটোর মধ্যে কি ডিফারেন্স একটাই, এ যদি লাইটকে রাইট হ্যান্ড সাইডে রোটেট করায়, তাহলে এ লেফট হ্যান্ড সাইডে রোটেট করাবে। একজন যদি ডেক্সট্রো হয়, তাহলে আরেকজন লিভো হবে। রোটেশনের শুধু একমাত্র ডিফারেন্স থাকবে, আর কিন্তু কোনো ডিফারেন্স এদের মধ্যে থাকবে না। ডেক্সট্রো হলে আরেকজন লিভো হবে, এই হচ্ছে ব্যাপার এখানে, যে ডেক্সট্রোরোটেটারি আর লিভোরোটেটারি বলতে কি বোঝায় এবং তার সাথে অপটিক্যাল আইসোমারের রিলেশনশিপ কি।
আমি তোকে অপটিক্যাল আইসোমার বলতে গিয়ে এখানে চলে এলাম, তার পিছনে কারণ হচ্ছে এটাই, ডেক্সট্রোরোটারি লিভোরোটারি এটাই। এটা কি বুঝতে পেরেছিস না বুঝতে পারিস? স্যার আরেকবার বোঝাবেন? আমি বলতে চাইছি যে যারা অপটিক্যাল আইসোমার দেখায়, কারা দেখায়? নন সুপার ইম্পোজেবল মিরার ইমেজ। নন সুপার ইম্পোজেবল মিরার ইমেজ মানে আমি তোকে একটু আগে দেখিয়েছি যে নন সুপার ইম্পোজেবল মিরার ইমেজ মানে এই রকম, যে দুটো কম্পাউন্ডকে এরকম ভাবে রাখছিস, রাখলে কি হচ্ছে না তার মিলছে না, মিরার ইমেজটা আর অরিজিনালটা মিলছে না। এই যে মানুষের ডান হাত আর বাঁ হাত, এই দুটো আমার হাত রয়েছে, তো এই দুটো হাত একটার উপরে যদি আরেকটা ফেলি তাহলে কোনোভাবে কি মিলবে? মিলবে না। সব আঙুল মিলবে না, এই আঙুলগুলো মিলবে না, কারণ একটা আঙুল এই আঙুলটা এরকম ভাবে বুড়ো আঙুলটা এদিক দিয়ে শুরু হয়েছে, আবার এই হাতে উল্টো দিক দিয়ে শুরু হয়েছে, ওরিয়েন্টেশন তো আলাদা। কিন্তু ডান হাত আর বাঁ হাত মিরারের সামনে রাখলে ওটা একই লাগে, ডান হাতটা বাঁ হাত লাগে, বাঁ হাতটা ডান হাত লাগে। তো বাঁ হাত আর ডান হাত কি এক জিনিস? এক জিনিস নয়। বাঁ হাত ডান হাত যে কারণে আলাদা, সে কারণেই কিন্তু এখানে কম্পাউন্ড দুটো আলাদা। তো আলাদা আমি কি করে বুঝবো? এ তো দেখতে তো একই রকমের, দেখতে তো কোনো পার্থক্য নেই, তাহলে বুঝবো কি করে? না, এদের মধ্যে দিয়ে এদের সলিউশন বানাবো, সলিউশন বানিয়ে তার মধ্যে দিয়ে প্লেন পোলারাইজ লাইট, মানে যে লাইটটা একটা প্লেনে শুধুমাত্র থাকে নিকল প্রিজমের মধ্যে দিয়ে পাঠানোর পরে, সেটা যদি এর মধ্যে দিয়ে পাঠাই তাহলে এই যে দুটো কম্পাউন্ড তুই এখন দেখতে পাচ্ছিস, একটা আর একটা মিরার ইমেজ, এগুলো কিন্তু একটা লাইটকে রাইট হ্যান্ড সাইডে রোটেট করালে আর একটা লাইটকে লেফট হ্যান্ড সাইডে রোটেট করাবে। এইটা হচ্ছে এদের মধ্যে ডিফারেন্স। একটা হচ্ছে ডেক্সট্রো রোটেটারি, যেটা রাইট হ্যান্ড সাইডে রোটেট করাবে, আর একটা হচ্ছে লিভো রোটেটারি, যেটা লেফট হ্যান্ড সাইডে রোটেট করাবে। অপটিক্যাল আইসোমার চেনা যাবে তাদের অপটিক্যাল রোটেশনের ডাইরেকশন দিয়ে, কারণ এরা সবসময় লাইটকে কি করবে? রোটেট করাবে। যারা লাইটকে রোটেট করাতে পারবে না তাদের কোনো অপটিক্যাল আইসোমারে হবে না, তাদের অপটিক্যাল আইসোমার নেই। উইথ সাম এক্সেপশন, কিছু এক্সেপশন আছে, সেটা তো আমি বলবোই, কিন্তু নর্মালি তারা লাইটকে রোটেট করে। তো এইখানে যে কার্বনটা এই জিনিসটা করছে, যে কম্পাউন্ডটা এটা করে তাকে বলে কাইরাল মলিকিউল। যাদের এরকম আইসোমার দেখা যায় তাকে বলে কাইরাল মলিকিউল। কাইরাল, কাইরাল মলিকিউল মানে কি? মানে হচ্ছে, কথাটা বোঝার চেষ্টা কর, যে কাইরাল মানে হচ্ছে যার আইসোমার তার উপরে, মানে তার মিরার ইমেজটা তার উপরে সুপার ইম্পোজ করবে না, এরকম হলেই তাকে বলে কাইরাল মলিকিউল। সেই মলিকিউলটাকে বলে কাইরাল মলিকিউল। আমি তোকে ছবিতে দেখাচ্ছি, তুই ভালো করে তুই দেখ যে কাইরাল মলিকিউল মানে সেটাই যার, যেটা এবং তার মিরার ইমেজটা দুটো ডিফারেন্ট মলিকিউল, একে অপরে সুপার ইম্পোজ করবে না। অনেকক্ষণ ধরে যে ছবিটা বারবার দেখাচ্ছি সেটা। তুই যদি আজকে এই কম্পাউন্ডটা দেখিস, যেসব কম্পাউন্ডকে দুটো ভাগে ভাগ করা যায়, ইকুয়ালি হাফ করা যায়, সেই কম্পাউন্ড কিন্তু কখনোই কাইরাল নয়। কাইরাল মানে হচ্ছে কি না, তাকে কোনোভাবেই দুটো হাফ করতে পারবি না। এই কম্পাউন্ডটা দেখ, এই দিকটা ইথাইল রয়েছে, এদিকটাও ইথাইল রয়েছে, মাঝখান দিয়ে তুই একটা প্লেন পেয়ে গেলি, এই বরাবর তুই হাফ করতে পারবি, একে বলে প্লেন অফ সিমেট্রি। কিন্তু এই কম্পাউন্ডটাকে কোনোভাবেই তুই হাফ করতে পারবি না, কোনোভাবেই হাফ করতে পারবি না। কেন না, এই কার্বনটা যদি দেখিস তাহলে চারটে আলাদা আলাদা গ্রুপ আছে, একটা ক্লোরিন আছে, একটা মিথাইল আছে, একটা ইথাইল আছে, আর একটা হাইড্রোজেন আছে। এটাতে চারটে যে গ্রুপ আছে সেই চারটে গ্রুপ কিন্তু আলাদা। ওখানে কালারগুলো আলাদা দেয়া ছিল, ভালো করে তুই মনে করে দেখ যে একটা গ্রিন, একটা ইয়েলো, একটা হোয়াইট, একটা রেড, এরকম চারটে কালার দেয়া ছিল। এখানেও ঠিক চারটে গ্রুপ আলাদা আছে, এই দেখ চারটে গ্রুপ আলাদা আছে। এই রকম ধরনের মলিকিউলকে বলে কি? কাইরাল মলিকিউল। এই ধরনের মলিকিউলকে বলে কাইরাল, কাইরাল, আর এল, কাইরাল। আর যাদের থাকে না তাকে বলে অ্যাকাইরাল। এই রকম মলিকিউল কিন্তু নট অপটিক্যাল আইসোমার, আর এইরকম মলিকিউল হচ্ছে অপটিক্যাল আইসোমার দেয়। এ ধরনের মলিকিউল, ডান দিকে যে মলিকিউলটা লেখা রয়েছে, চারটে গ্রুপ আলাদা থাকতে হবে। এখানে কিন্তু কোনো এরকম চারটে গ্রুপ কার্বনে আলাদা নেই। সেই জন্য অপটিক্যাল আইসোমার শুধুমাত্র তারাই শো করবে যাদের এরকম ধরনের চারটে গ্রুপ আলাদা রয়েছে।
আমি তোকে আরো দেখাচ্ছি, তুই ভালো করে দেখ। কাইরাল মলিকিউল, এই দেখ এইখানে কার্বনটা রয়েছে এক্স ওয়াই জেড ইউ, এরা এক হবে না, তাহলে এই সেন্টারটাকে বলে কি কাইরাল সেন্টার বা অ্যাসিমেট্রিক কার্বন। কাইরাল সেন্টারও অনেকে বলে বা অ্যাসিমেট্রিক কার্বন। এ দেখ এই কার্বনটা দেখ চারটে গ্রুপ আলাদা হবে, সিওএইচ এইচ ওএইচ সিএইচ3, চারটে গ্রুপই আলাদা। ল্যাকটিক অ্যাসিড, চারটে ডিফারেন্ট গ্রুপ থাকে ল্যাকটিক অ্যাসিড, এগুলো সবই কিন্তু অপটিক্যাল আইসোমার দেবে। সোজ অপটিক্যাল আইসোমার, এরা সবাই অপটিক্যাল আইসোমার শো করবে, কারণ এদের মিরর ইমেজ এর উপরে কখনো সুপার ইম্পোজ করবে না। যেতে যেতে আজকে লাস্টে আমরা এই আইসোমারে তোকে আমি ভিডিওটা দেখাচ্ছি, তুই ভালো করে একটা জিনিস খেয়াল করে দেখ যে কাদেরকে অপটিক্যাল আইসোমার বলে। তুই ভালো করে আগে ভিডিওটা দেখ, তারপরে তুই আমাকে বলবি, আমি তোকে বোঝাচ্ছি, বলে দিচ্ছি। এতে চারটে গ্রুপ আলাদা আছে, দেখ ভালো করে। একেই বলে কাইরাল কার্বন, যার সাথে এটা আছে মাঝখানে কার্বনটাকে বলে কাইরাল কার্বন। এটাকে যদি কোনো মিরার সামনে রাখিস তাহলে একটা মিরারে ইমেজ পাবি। এই বাঁ দিকের আর ডান দিকের কম্পাউন্ডটা আলাদা। এটা লেফট আইসোমার মানে এল আইসোমার লিভো, আর এটা হচ্ছে ডেক্সট্রো, মানে যদি রাইট হ্যান্ড সাইডে যদি লাইটকে রোটেট করায় তাহলে বাঁ দিকেরটা লেফট হ্যান্ড সাইডে রোটেট করাবে। কারণ এ কখনো একজন আরেকজনের উপর সুপার ইম্পোজ করবে না। সুপার ইম্পোজ মানে পুরোপুরি মিলে যাওয়া, সেটা হবে না। যেরকম বাঁ হাত ডান হাত, এরা বাঁ দিকটা যদি লিভো রোটেটারি হয়, ডান দিকেরটা লেফট রোটেটারি হবে, আলাদা আলাদা রোটেশন হবে, রোটেশনের ডাইরেকশনটা আলাদা হবে। কিন্তু চারটে গ্রুপ আলাদা হতে হবে, মাস্ট, দিস ইজ ইম্পর্টেন্ট। চারটে গ্রুপ আলাদা হতে হবে, কাইরাল সেন্টার তাকেই বলবে। এটাকে যদি একটা কম্পাউন্ডকে নিয়ে যদি আর একটা কম্পাউন্ডের উপর তুই যদি ফেলে দিস, যদি তুই বসিয়ে দিস, তাহলে তুই দেখ এই কম্পাউন্ডটাকে ঘুরিয়ে দিলি, ধর একটু রোটেট করিয়ে দিলি, সে করতেই পারিস। রোটেট করানোর পরে তুই যদি বসানোর চেষ্টা করিস, তাহলে দেখ বসানোর চেষ্টা করছিস, কিন্তু দেখ গ্রিন আর ইয়েলো কিন্তু মিলছে না, গ্রিন আর ইয়েলো কিন্তু মিলছে না। কারণ দেখ এখানে নিচের তিনটে অ্যাটম কি কি আছে, ডান দিকে ইয়েলো আছে, বাঁ দিকে গ্রিন আছে, আর ব্লু আছে, সামনের দিকে ব্লু আছে, তিনটে আছে। আর ওইটাতে কি আছে না, ডান দিকে গ্রিন আছে, বাঁ দিকে ইয়েলো আছে, ব্লুটা মিলে যাবে, কিন্তু ইয়েলো আর গ্রিনটা মিলবে না। রেডটাও মিলে যাবে উপরে উপরে, কিন্তু ইয়েলো গ্রিনটা মিলবে না। যে কোনো একটাকে মেলাতে গেলে আর একটা মিলবে না, দুটো সবসময় মিলবে না। তুই ভালো করে দেখ যে এই তিনটাকে দিলি, ইয়েলো ইয়েলো ব্লু গ্রিন, ইয়েলো ব্লু গ্রিন, এরকম হলো। এবার এইটাকে যখন এর নিচে এই অনুযায়ী তুই মেলাতে যাবি, তখন কি মিলছে? মিলছে না, কারণ ইয়েলোর ওপরে দেখ গ্রিনটা আছে, আর গ্রিনের ওপরে দেখ ইয়েলো রয়েছে, দেখ ইয়েলো গ্রিন, ব্লু ব্লু মিলছে, রেডটাও মিলে যাবে, রেডটা তো উপরে একই সাথে রয়েছে, রেডটা মিলে যাবে, কিন্তু ব্লু গ্রিন মিলছে। তখনই এদেরকে বলা হবে অপটিক্যাল আইসোমার। এই দুটো কম্পাউন্ড হচ্ছে অপটিক্যাল আইসোমার। এই সুন্দর ভিডিওটা কিন্তু তুই দেখলেই বুঝতে পেরে যাবি যে নন সুপার ইম্পোজেবল বলতে কি বোঝায়। এবারে যদি তুই দুটোকে ইয়েলো নিতিস, গ্রিনটাকে সরিয়ে দিয়ে যদি দুটো ইয়েলো নিতিস, এরকম ভাবে যদি তুই ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করিস, তাহলেও তুই মেলাতে পারবি না। তাহলে তোর গ্রিনটা মিলবে, গ্রিনটা মিললো, কিন্তু ইয়েলো আর ব্লুটা তখন আর মিলছে না। তা এটাতেই তুই বুঝতে পারছিস যে আমি কি তোকে বলতে চাইছি, যে কাইরাল মলিকিউল বলতে কি বোঝায়। তো চারটে গ্রুপ, কিন্তু সেটা ডিফারেন্ট হতে হবে, কোনোভাবেই কিন্তু একটা গ্রুপে রিপিটেশন হলে হবে না। এইটা এবং এর মিরর ইমেজ, যেটা এইটা এবং এর মিরর ইমেজ, এদেরকে বলে কি একে অপরের মিরর ইমেজ আইসোমার, মিরর ইমেজ আইসোমার বা এনানসিওমার।
এখানে আরো একটু সামান্য একটু জিনিস বাকি রইলো, সামান্য একটু জিনিস আমরা মানডেতে পড়াবো। সামান্য, মানে সেগুলো খুবই পরীক্ষায় আসে টাসে না সেরকম একটা, কিন্তু কনসেপশনের জন্য দরকার। আমি এনানসিওমার অপটিক্যাল আইসোমারে ম্যাক্সিমাম যতটা পড়ানোর আমি বুঝিয়ে দিয়েছি তোকে ওটা, এবং তারপরে রিয়াকশন কেমিস্ট্রি ইন্টারমিডিয়েট বা রেজোন্যান্স পড়াচ্ছিলাম, সেটা আমি পড়াবো। মোস্ট প্রবলি কালকে আমাদের যে জয়েন্টের ক্লাসটা আছে সেই ক্লাসটা আমার হবে না কালকে। কালকে আমি সকালবেলা বেরিয়ে যাব, কালকে আমি থাকতে পারবো না মোস্ট প্রবলি। তবু আমি একবার মেসেজ করে দেবো যে আমার এখানে আর কি, মানে এর মধ্যে আর কি আমি বেরোতেই পারিনি, কালকে আমার একটু বেরোনোর কথা আছে। তো সেটা যদি হয় তাহলে আমি বলে দেবো, জানিয়ে দেবো। আজকে পর্যন্ত থাকলো, মানডেতে যেরকম ক্লাস থাকা সেরকম ক্লাস থাকবে। ইউপ্যাক্ট, নোমেনক্লেচার এবং আইসোমার পর্যন্ত আমি পড়িয়ে দিলাম। ওদিকে রিয়াকশন কেমিস্ট্রির আমি রেজোন্যান্স বলেছিলাম, পড়িয়েছিলাম। রিয়াকশন ইন্টারমিডিয়েটটা জাস্ট আমি পড়াতে পারিনি আর কি, সামান্য সামান্য একটু ডিসকাশন হয়েছে, পারিনি। তো মানডেতে আমরা ওটা পড়াবো আর কি, আর এটা একটু বাকি আছে, সেটা নিয়ে ডিসকাস করবো।